তার একটা কমপ্লিট অ্যাসেসমেন্ট। 2 দিনে পড়ে লিখে আপনি পাস করতে পারবেন না। তো এটার জন্য আপনার একটা বেস্ট গাইডলাইন দরকার, ইনশাআল্লাহ আমরা সেটা আপনাকে দিব। গাইডলাইন দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা দিয়ে শুরু করি। অনেক সময় অনেকে বলে যে নিজে নিজে ভালো করে পড়ো, কোনো টিচার লাগবে না, কিছু লাগবে না। এই কথাটা আসলে খুবই মূর্খতা। পৃথিবীতে যদি এরকম হইতো সব আমরা নিজে নিজে পারতাম, তাহলে কি কোনো ইউনিভার্সিটি দরকার ছিল? আমরা বাসায় কি বই নিয়ে পড়তে পারতাম না? এতগুলি স্কুলের দরকার ছিল, কলেজের দরকার ছিল? তো আমরা কোনো টিচারের কাছে কেন পড়ি? যখন আমরা সবসময় একজন টিচারের কাছে পড়ি, যখন আমরা ওনাকে স্যাটিসফাই করতে পারি না, তখন আমরা আসলে 10 জন মিলে একজন টিচারটি করি, 100 জন মিলে আমরা একজন টিচারটি করি। বিষয়টা তো ওরকমই। আর জ্ঞানের যে বিষয়টা, লার্নিং এর যে বিষয়, এটাতে স্টপ করা যাবে না, এটা অনেক বিস্তৃত পরিসর। আচ্ছা, লিখিত পরীক্ষার আগে কি 40 দিন সময় পাবো? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে। আচ্ছা, ভাবতে পারছি রিটেন দিব, শুধু 1 মাস চেষ্টার সাথে ছিল বসা। আচ্ছা, ওকে মিডিল স্কুল, থ্যাংক ইউ। আমরা অনেকে ইংলিশ এক্সাম দিব, তাদের জন্য গাইডলাইন দিবেন কাইন্ডলি। এন্ড ইংলিশ বুক, আচ্ছা ইংলিশ আপনারা অনেকে দিবেন, এবং আমি নিজে ইংলিশ পরীক্ষা দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। আমি নিজে পরীক্ষাটা দিয়েছিলাম ইংলিশে। অনেক উইক পরে কে পাস করছে ভাই? 1 উইক পরে কে পাস করছে? আচ্ছা, 1 উইক পরে কে পাস করছে, এরকম এরকম কিছু আছে। আর অনেকে আপনারা জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি। আসুন আমরা শুরু করি। আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। গতকাল একটা বাড়ির কাজ দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা কি বাড়ির কাজটা করেছেন? গতকাল আমি একটা সেশন নিয়েছিলাম, 40 মিনিটের একটা সেশন। যেই 40 মিনিট কেউ যদি মেনে চলে, সেই পরীক্ষায় পাশ করবে। কেউ যদি মেনে চলে এই 40 মিনিট, সেই পরীক্ষায় পাশ করবে। সেই পরীক্ষায় পাশ করবে যদি 40 মিনিট, যদি এই 40 মিনিট কেউ মেনে চলে। এইখানে আমি কয়টি বাড়ির কাজ দিয়েছিলাম আপনাদের কি মনে আছে? আমি 6টা বাড়ির কাজ দিয়েছিলাম, 6টি গাইডলাইন আমি দিয়েছিলাম, 6টি ডাইরেকশন আমি দিয়েছিলাম। এই 6টি ডাইরেকশন যদি কেউ যদি মেনে চলে, সে পাশ করবে। সে কথাটাই আমি গতকাল যে সেশনটা নিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছি। যাই হোক, আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরু করি তাহলে। আপনাদের সাথে আমাদের যে জার্নিটা আগামীকাল থেকে শুরু হবে, এই জার্নিতে আমরা একটু ট্রাই করি যে জার্নিটা আমরা কিভাবে সাজিয়েছি। আপনাদের অনেকগুলো এটা নিয়ে প্রশ্ন আছে, বিশেষ করে যারা এডমিশন নিয়েছেন আপনারা প্রশ্ন করবেন কমেন্টে, আমি প্রশ্নের রিপ্লাই করব। আগামীকাল আমরা লিমিটেশন দিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, তামাদি আইন দিয়ে আমরা ক্লাস শুরু করব। লিমিটেশন দিয়ে আমরা আগামীকালকের আমাদের সেকেন্ড ক্লাস লিমিটেশন 1 আমরা স্টার্ট করব। লিমিটেশনের পরে আমাদের সিপিসি ক্লাস আছে, এরপরে অন্যান্য সাবজেক্টগুলোর শিডিউল আমরা করেছি। তাহলে আগামীকালকে থেকে যে লিমিটেশনের ক্লাস হবে, আমরা 3টা ক্লাস আমি লিমিটেশনের আমি নিব। এরপরে সিপিসি তে 5টা ক্লাস আমাদের নুসরাত ম্যাম নেবেন। ওনার অনেকে আপনারা আছেন যে ওনার ক্লাসগুলো আপনারা করেছেন। তাহলে ঠিক অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আমরা রুটিনটা সেভাবে সাজিয়েছি, আপনারা রুটিনটা দ্রুত আশা করি পেয়ে যাবেন। আমরা সবগুলো আমাদের কমপ্লিট করেছি। আমাদের যে রুটিনটা আমি দেখতে পাচ্ছি, লিমিটেশনের পরে আমরা রেখেছি হচ্ছে সিপিসির পরে আমরা ড্রাফটিং এর 2টা ক্লাস আমরা রেখেছি। তাহলে সিপিসির আমাদের এখানে হবে 5টা ক্লাস। আমি একটু আপনাদেরকে মার্ক করে দিই। লিমিটেশনের উপর আমাদের 3টা মাস্টার ক্লাস হবে, আর এগুলো ক্লাস মানে হচ্ছে একটা ক্লাস মানে আপনি 90 মিনিটের উপরে স্মার্টলি সবকিছু গুছিয়ে এনে 3 ঘন্টার একটা প্রিপারেশনকে আমি আপনাদেরকে 90 মিনিটে গুছিয়ে দিব। তো আশা করি ক্লাসের বাইরে আপনার আর কোনো কিছু পড়া লাগবে না, আপনার আর নিজ দায়িত্বে কষ্ট করা লাগবে না। আপনাদের সামনে 2টা বই থাকবে, একটা হচ্ছে প্রিলিমিনারিতে আপনি যে বইটা পড়েছেন, যে কোম্পানির হতে পারে, কোনো ইটস ডাজন্ট ফ্যাক্ট। আর একটা লিখিত মাস্টার আপনার সাথে থাকবে। প্রিলিমিনারিতে যে বই পড়েছেন সেটা থাকবে, পাশে একটা লিখিত মাস্টার থাকবে, ঠিক আছে? এর বাইরেও যদি অন্যান্য বই থাকে কোনো সমস্যা নেই, এই বইটা সব বইয়ে সবকিছু আছে, যে কোনো বই আপনার কাছে থাকতে পারে, থাকুক। আমরা বই ফিক্সড করছি না। তো বইটা আপনার সামনে আপনি রাখবেন, আর ক্লাসগুলো আপনি করবেন। আমরা এখানে ক্লাসে এসে আমাদের ক্লাস সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া আছে, আমরা টেক্সট বই রিডিং করি না, মানে হচ্ছে দেখে দেখে বা ক্লাস পড়ানো, এটা আসলে আমাদের অভ্যাসটা নেই। আমরা সব স্মার্টলি প্রিপারেশন নিয়ে এসে আপনাদের ক্লাসগুলো নিব। আপনাদের আগামীকাল যেহেতু ফার্স্ট ক্লাস, আপনারা একটা বেস্ট একটা এক্সপেরিয়েন্স আপনারা কালকে পাবেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের আগামীকালকের যে ক্লাসটা আমরা রেখেছি লিমিটেশনের উপর আমাদের 3টা ক্লাস হবে। আপনাদের প্রশ্ন আমরা একটু পরে নিব। এরপরে সিপিসি তে আমাদের যেটা আগে প্ল্যান ছিল 4টা, আমরা এখান থেকে 5টা ক্লাস আমরা নিব। 5টা ক্লাসগুলো এগুলো লং ক্লাস হবে। এগুলো এই ক্লাসগুলো হচ্ছে আনইন্টারাপ্টেড ক্লাস হবে। আপনি 90 মিনিটের উপরে জাস্ট হচ্ছে ক্লাসে থাকাই থাকবেন,
ক্লাস কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। অনেকে আসলে ভুল নিয়মে ক্লাস করে, এই জন্য অনেক সময় দেখা যায় যে সেরা আউটপুটটা নিয়ে আসতে পারে না। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তাহলে সিপিসির পর আমাদের ড্রাফটিং এর আমরা হচ্ছে 2টা সেশন আমরা রেখেছি। প্রথমে আমি আমাদের যে ম্যাপটা আছে আমরা এটার সাথে একটু পরিচয় হই। এরপর হচ্ছে ড্রাফটিং এর আপনার হচ্ছে 2টা সেশন আমরা রেখেছি। এগুলো স্টেপ বাই স্টেপ যাবে। আপনার হচ্ছে তাহলে আপনার ড্রাফটিং এর এই জায়গায় আমরা 2টা সেশন রাখলাম। এরপরে ড্রাফটিং এর পর আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের যেটা শিডিউল করা হয়েছে, এরপরে এভিডেন্স রাখা হয়েছে 4টি ক্লাস। এভিডেন্স আমরা রেখেছি হচ্ছে আপনার 4টা ক্লাস। এরপরে শিডিউলে যেটা আমরা করেছি সেখানে প্যানাল কোড দেখতে পাচ্ছি, প্যানাল কোডে আমরা রেখেছি হচ্ছে আপনার হচ্ছে 5টা ক্লাস। এরপরে শিডিউল আমরা যেটা করেছি এসআর এর উপরে 4টা ক্লাস, এসআর এর এরপরে হচ্ছে আপনার সিআরপিসি এর উপরে 5টা ক্লাস, এরপরে বার কাউন্সিলের উপরে 2টা ক্লাস আমাদের হবে। তাহলে আমরা এভিডেন্সের উপরে আপনার ক্লাস হবে 3, প্যানাল কোডের উপর হবে 5, এসআর এর উপর হবে 3, সিআরপিসি এর উপর হবে 5, বার কাউন্সিলের উপর হবে 2। এই ক্লাসগুলো আপনি পাবেন। আর সবগুলো ক্লাস কে কোনটা নিবে এটা আমরা ইতিমধ্যে বলেছি। এভিডেন্স অ্যাক্ট নিবে একজন জুডিশিয়াল অফিসার, প্যানাল কোড নিবে একজন জুডিশিয়াল অফিসার, এসআর অ্যাক্ট নিবে আমাদের নুসরাত ম্যাম। ঠিক আছে, ওনার নামটা আমি এখানে একটু মেনশন করে দিই। এসআর অ্যাক্ট নিবেন কাজী নুসরাত ম্যাম। আর এদিকে আপনার হচ্ছে সিআরপিসি নিব আমি। এরপরে হচ্ছে লিমিটেশনটা আমি নিব আগামীকাল থেকে যেটা শুরু। আর আমাদের যে ক্লাসগুলো এগুলো হচ্ছে কমপ্লিট প্যাকেজ। আমরা ক্লাস আপনাকে সব শেষ করাবো, তবে আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে, একটু পদ্ধতি, একটু কৌশলগতভাবে যাইতে হবে। এখানে সারাদিন পরিশ্রম করে হবে না, আমাদের কৌশল, আমরা টেকনিক্যাল ওয়েতে সামনে যাব। কেমন? আচ্ছা, এরপরে এভিডেন্সের জন্য আমরা এই টিচারদের যে লিস্ট সেটাও আমরা দিয়েছি। তো আশা করি আপনারা এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা অনেক ভালো করবেন। এবার একটা প্রশ্ন হইতে পারে, আপনারা ক্লাসগুলো আসলে করবেন কিভাবে? ক্লাসের ক্ষেত্রে আমাদের কিছু নির্দেশনা আছে। আজকের ক্লাসের যেটা বেসিক পারপাস সেটা হচ্ছে আপনাদেরকে আগামীর যে দীর্ঘ যে জার্নি এটার একটা নির্দেশনা দেওয়া। এবার দেখেন ক্লাসগুলোর ক্ষেত্রে আপনারা কাজটা কিভাবে করবেন, যে এখানে সিস্টেমটা কিরকম হইতে পারে, যে কোন স্টাইলে আপনারা যাবেন। এবার আসেন, তাহলে আমরা প্রথমে ক্লাসের ক্ষেত্রে আজকে যেটা আমি নির্দেশনা দিব, আজকে থেকে আপনি আমার নির্দেশনার অধীনে এবং এটা আপনি মেনে চলবেন আশা করব। এবার আসেন, তাহলে আমি আগামীকাল পড়াবো হচ্ছে লিমিটেশন 1, 3টা ক্লাস হবে। এবার আসেন, ক্লাসের ক্ষেত্রে আপনার একটু প্রস্তুতির দরকার আছে। কি ধরনের প্রিপারেশন আপনি ক্লাসের জন্য নেবেন? প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আপনি একটা প্রস্তুতি নেবেন। একটা হচ্ছে ক্লাসের আগে আর একটা হচ্ছে ক্লাসের পরে। ক্লাস শুরু হওয়ার আগে আপনি যে কাজটা করবেন, ক্লাসের যে বিষয়টা আমি পড়াবো এটা আপনি 60 মিনিট দেখে আসবেন, 60 মিনিট। যেমন কালকে আমি তামাদিয়ান শুরু করব, তাহলে আপনি তামাদিয়ানটা শুরু থেকে যে প্রশ্নগুলো প্রিভিয়াস জুডিশিয়ারিতে করা হয়েছে, বার কাউন্সিলে করা হয়েছে, আপনি এই প্রশ্নগুলো 1 ঘন্টা দেখবেন। শুধু প্রশ্নগুলো দেখলে হবে না, প্রিলিমিনারিতে যে ধারাগুলো আপনি, যে বই যার কাছে আছে, কোনো সমস্যা নেই, কারো কাছে প্রিলিমাস্টার আছে, কারো অন্য গাইড আছে, অথবা অনেকেই একেবারে যেটা পিওর সরকারি মূল আইন ওটা থেকে পড়েছে, যে যেখান থেকে পড়েছেন, প্রিলিমিনারিতে আপনি যেগুলো পড়ছেন আপনি ধারাগুলো দেখে নেবেন 20 মিনিট। এর বাইরে ধারাগুলো এবার লিখিত মাস্টার বা অন্য যে বই আছে ওখানে আপনি ধারাগুলো উপরে লাল কলম দিয়ে বইয়ের উপরে লিখে ফেলবেন, যে এই প্রশ্নতে আমি এই 4টা ধারা লিখবো, তাহলে ওই ধারাগুলো আপনি উপরে লিখে ফেলবেন। খেয়াল করেন, তাহলে ক্লাস শুরু হওয়ার আগে, প্রত্যেকটা ক্লাসের আগে, এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আমাদের নির্দেশনা, প্রতি ক্লাসের আগে আপনি 60 মিনিট যেটা আমরা পড়াবো আপনি সেটা অবশ্যই পড়ে আসবেন। আর আপনি 60 মিনিট পড়ে আসবেন। আর আমরা যারা ক্লাস নিব, বিশেষ করে আমি সবসময় আমার প্রত্যেকটা ক্লাসের আগে মিনিমাম 120 মিনিটের একটা প্রস্তুতি আমি নিব। এই প্রস্তুতির কারণে আমি ক্লাসে সব কোনো ধরনের টেক্সট ইউজ করি না। ম্যাক্সিমাম সময় আমি আসলে উইদাউট টেক্সট আমি ডেলিভারি দিতে পছন্দ করি। তাহলে দেখেন, আপনি ক্লাসের 60 মিনিট একটা প্রিপারেশন নিয়ে আসবেন, এটা হচ্ছে ক্লাসের আগে। এবার আসেন ক্লাস চলাকালীন সময়ে, ডিউরিং ক্লাস, যখন ক্লাস চলবে তখন আপনি কি করবেন? তখন কি আপনি নোট করবেন? মানে আমি পড়াবো, আপনি কি খাতার মধ্যে লিখবেন না অন্য কিছু করবেন? আপনি আমার ক্লাস করার সময় যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনার বই খোলা থাকবে, যে বইগুলো আপনার সামনে আছে এই বইগুলো খোলা থাকবে। আমার ক্লাস করার সময় শুধুমাত্র আপনি আমার দিকে থাকাবেন, দুনিয়ার সকল আলো এসে পড়বে আমার চেহারায়। আপনি ক্লাসে দেখবেন যে আমাকে খুবই কিউট দেখাবে, ম্যাডামদের যখন ক্লাস নেবেন ওনাদেরকে দেখবেন যে খুবই কিউট দেখাবে। আপনি আমাদের কিউটনেসের দিকে থাকাবেন। আমি যেটা বলবো আপনি শুধু শুনবেন, বোঝার ট্রাই করবেন। আপনি অন্যদিকে কোনো কনসেন্ট্রেশন দিবেন না, লেখার দরকার নেই, কিছু করার দরকার নেই। কিন্তু মাঝে মাঝে আপনি ক্লাসের ভিতরে যখন ঢুকে যাবেন, এখানে ধরেন হচ্ছে ফোকাস যখন আমরা করতে যাব, কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন সেকশন 5 যদি আগামীকাল আমরা পড়াই, তাহলে সাফিসিয়েন্ট কজ
এই ওয়ার্ডগুলো একটা ওয়ার্ড কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, এক ওয়ার্ড আমরা দাগাবো। আপিল, রিভিউ, লিভ টু আপিল। তাহলে আপনি কি করবেন, জাস্ট কলম নিয়ে একটু আঁকাআঁকি করবেন, ওই ওয়ার্ডগুলো একটু গোল দাগ দেওয়া, নিচে একটা আন্ডারলাইন করা, ছোট করে সব পড়া লাইন আন্ডারলাইন দেওয়া, আন্ডারলাইন করার দরকার নেই, এক ওয়ার্ড, যে ওয়ার্ডটা মাস্ট আমার মনে রাখা দরকার হবে। ঠিক আছে, আপনি এই কাজগুলো করবেন। আর এরপরও যদি কিছু লেখা লাগে, আপনি বইয়ের আশেপাশে, আপনার সামনে যে বই লিখিত মাস্টার আছে, আপনি এটার পাশে আশেপাশে আপনি ছোট করে এক ওয়ার্ড, বেশি লেখার কোনো দরকার নেই, শেষ। ঠিক আছে, আসেন তাহলে পুরো ক্লাসটার সময়ে আপনি এই কাজটা করবেন, জাস্ট আঁকাআঁকি করা, যেটা আমি বলি। এরপরে তাহলে ক্লাস করা শেষ। এবার ক্লাস শেষ করার পরে আপনি তাহলে ক্লাস শেষ হয়ে গেছে, 90 মিনিটের শেষ, এরপর একটু রেস্ট নেবেন। ক্লাস শেষ হওয়ার পরে আপনি আবার, তাহলে ক্লাস আমরা শেষ করলাম, এরপর আপনি আবার 60 মিনিট এই ক্লাসটা নিয়ে একটু পড়াশোনা করবেন। আমি ক্লাসে যে বিষয়গুলো আমি পড়িয়েছি, আপনি আবার ক্লাসটা একটু আরেকবার করার ট্রাই করবেন যদি সম্ভব হয়। আপনার কাছে যদি মনে হয় আমি সেখানে ইম্পর্টেন্ট কিছু পড়িয়েছি, তাহলে আপনি একটা খাতা পেন্ডিং করবেন। যেমন ধরেন লিমিটেশন একটার জন্য আপনার একটা খাতা থাকবে, সিআরপিসির জন্য একটা খাতা থাকবে। ওখানে পুরো বিষয়গুলো লেখার দরকার নেই, সবগুলো বইয়ে আছে। যেটা আপনি প্রিলির জন্য পড়েছেন সেটাতে আছে, যেটা আপনি লিখিতের জন্য পড়েছেন আপনি সেটাতেও আছে, সবগুলো সেখানে আছে। ঠিক আছে, যেটা ক্লাসে বলেছি, যেটা বইয়ের মধ্যে নাই, যেটা এক্সেপশনাল বিষয়, যেটা আমি বলি না যে বই এটা একটা আন্ডারলাইন করেন, ঠিক আছে, এটা আমাদের আন্ডারলাইন করা লাগবে। যেমন ধরেন আমি যদি সুপ্রিম কোর্টের রিসেন্ট সিদ্ধান্তগুলো যদি পড়াই, এগুলো তো আসলে বই থাকবে না, মানে আমাদের যে গাইড বইগুলো আছে, তখন আপনি ওগুলো শুধু জাস্ট একটু লিখবেন। কিন্তু বাকি যে বিষয়গুলো এগুলো বইয়ে আছে, আপনি শুধু জাস্ট বই একটু দাগ দিবেন, তখন পরে গিয়ে কিন্তু আর আপনার আধা এক ঘন্টা সময় লাগবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করেন। তাহলে পরে আপনার 60 মিনিট দরকার নাই, এত ধৈর্য আপনার নাই আমি জানি, আপনি জাস্ট 30 মিনিট সময় দিবেন। ঠিক আছে, তাহলে প্রথমে আপনি বিফোর ক্লাস আমার মনে হয় 1 ঘন্টা দেওয়ার দরকার নেই, এত সময় লাগবে না আপনার, 45 মিনিট আপনি জাস্ট দেখে নেবেন। তাহলে ক্লাসের আগে 45 মিনিট আপনি যা পড়াবো একটু যা চোখ বোলাবেন, এগুলো আপনি সব পারেন। ঠিক আছে, কয়েকটা জিনিস পারবেন না, জাস্ট যেগুলো একটু প্রবলেমেটিক প্রশ্ন, এই ধরনের কিছু বিষয় আপনার অজানা থাকতে পারে, ম্যাক্সিমাম বিষয় আপনি রিভিশন করার সাথে সাথে পারবেন। এরপর আপনি ক্লাসটা শেষ করবেন, এরপরে ক্লাসে যে বিষয়গুলো আমরা এক্সেপশনাল পড়িয়েছি এগুলো আপনি একটু নোট করবেন। এবং আমরাও যদি ব্যতিক্রম কিছু পড়াই বইয়ের বাইর থেকে, এগুলো আমরা নোট আকারে দিয়ে দিব। ঠিক আছে, এগুলো আমি গ্রুপে নোট আকারে দিয়ে দিব। যেমন ধরেন আজকের ক্লাসের আমি বাইর থেকে পড়াবো এই বিষয়গুলো, তাহলে আমি একটু একটা পেজের মধ্যে এগুলো নোট আকারে দিয়ে দিলাম। তাহলে নোট, ক্লাস, আর দ্বিতীয়ত বই যেগুলো আছে, প্রিলিমিনারিতে যে বইটা পড়ছেন এই বইটা আছে আপনার সাথে, বই কিন্তু সামারি কিছু হবে না, বই লাগবে। প্রিলিমিনারিতে যে বইটা পড়ছেন, প্রিলি মাস্টার হইতে পারে বা আদার্স যেটা পড়েছেন সেটা, লিখিত মাস্টার, ক্লাস এবং ক্লাসের একটা নোটটা আমরা দিব। তাহলে আপনি ক্লাস কেন্দ্রিক এই প্রিপারেশনটা আপনি প্রত্যেকটা ক্লাসে এই কাজটা করবেন। এটা ক্লাস কেন্দ্রিক আপনার বাড়ির কাজ। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে আপনি এই ফরম্যাটটা ব্যবহার করবেন। অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি ক্লাসের সময় কি করে, টিচার যা বলে, টিচার হাসি দিয়েছে, ও টিচার অনেক কিউট, টিচারের মুখে হাসি নেই, টিচারের মন খারাপ, টিচার ব্লক খেয়েছে, সবকিছু খাতার মধ্যে লিখে ফেলে। আপনি আমার কাছে ক্লাসটা কেন করবেন? লটা বোঝার জন্য। লটা বোঝার জন্য মূলত আমার কাছে ক্লাস করবেন। আপনি যে লিখবেন এগুলো আপনি জানেন, লিখতে আপনি এগুলো বইয়ের মধ্যে আছে, মানে আমার মুখ থেকে শুনে লিখাও, এটা আমার মনে হয় এটা ক্লাসের সময় দরকার নেই। ক্লাসের সময় আপনি লটা মাথায় নিয়ে ফেলবেন, এটা মানে বোঝার ট্রাই করবেন যে বিষয়টা আসলে কিরকম। এরপর আপনি একটু সময় নেবেন প্রত্যেকটা ক্লাসে। ভাই কতটুকু পর্যন্ত দেখে আসবো, আচ্ছা কতটুকু দেখে আসবেন এটা আমরা গ্রুপে বলে দিব। প্রত্যেকটা ক্লাসের আগে বলা থাকবে যে এতটুকু দেখে আসবেন, এতটুকু দেখে আসবেন, এটা নির্দেশনা দেওয়া থাকবে। এটা আমরা বিস্তারিত নির্দেশনা দিয়ে দিব যে কোন ক্লাসে কতটুকু পড়াবো। ঠিক আছে, সেটাও আজকে পেয়ে যাবেন। কোন ক্লাসে কতটুকু পড়াবো সেটাও আজকে পেয়ে যাবেন। তবে অবশ্যই দেখে আসবেন। আমি যদি 2 ঘন্টা দেখে আসতে পারি, আপনি 30 মিনিট দেখে আসতে পারবেন না? আমি 1 মিনিট যদি দেখে না আসলো আপনি বুঝতে পারবেন না, কিন্তু আমি দেখে আসবো। কারণ আমি দেখে না আসলে আপনি ঠকবেন, কারণ অনেক কিছু গ্যাপ পড়ে যাবে। গ্যাপ পড়লে তো আপনি এটা ধরতে পারবেন না, কারণ আপনি তো অতটা এক্সপার্ট না এখনো, স্টার্টিং। কিন্তু আমি দেখে আসবো। আমি যদি 2 ঘন্টা আপনার জন্য সময় দিতে পারি, তো আপনি নিজের জন্য কেন 30 মিনিট দিতে পারবেন না? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমাকে বলেন। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আপনারা মেনে চলবেন। আমি বুঝাইতে পারছি? জাস্ট এই স্ট্র্যাটেজিটা আপনারা মেনে চলবেন। আর ক্লাসের ক্ষেত্রে আমরা প্রিপারেশন নিয়ে আসবো, বেস্ট প্রিপারেশন। এখানে দেখে দেখে মামলিং করে পড়ানো, রিডিং পড়ানো, এগুলো আমরা অন্তত আমাদের নাই। এগুলো নাই বিদায় আপনারা আমাদেরকে অনেক বেশি পছন্দ করেন, আমাদের ক্লাস অনেক বেশি ভালোবাসেন, এটা আমরা জানি। সুতরাং কি কারণে আপনারা আমাদেরকে বেশি ভালোবাসেন এটা যেহেতু আমরা জেনে গেছি, এই জন্য আমরা প্রিপারেশন নিয়ে আসবো এবং বেস্ট প্রিপারেশন নিয়ে আসবো। আর আমরা যে সাবজেক্ট পড়াবো ওখানে যদি কোনো ঘাটতি থাকে, ধরেন আমি পড়িয়েছি, ঘাটতি থাকে, তাহলে আরেকজন টিচার এক্সট্রা ক্লাস নেবে, 1টা 2টা হোক, এটা প্রত্যেকটা সাবজেক্টে চলবে। কারণ এখানে যে সাবজেক্টগুলো আমরা দিয়েছি
যেমন ধরেন আমার লিমিটেশনে যদি ঘাটতি থাকে তাহলে আরেকজন টিচার যিনি ভালো পড়িয়েছে উনি এক্সট্রা ক্লাস নেবে। তারপরে ধরেন এখানে সাপোজ ধরেন প্যানাল কোডে একটু ঘাটতি পড়ে গেছে, তাহলে প্যানাল কোডে আমি একটা দুইটা এক্সট্রা সেশন নিব, মানে ওটা যদি আমরা কভার দিতে পারি, মানে আমাদের সাইড থেকে জিরো টলারেন্স, কোনো ধরনের গ্যাপ আমরা রাখবো না। এবার আমাকে বলেন ক্লাসের ক্ষেত্রে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এটা আপনারা বুঝছেন কিনা। তাহলে প্রত্যেকদিন যেটা ক্লাস থাকবে এই ক্লাস কেন্দ্রিক আপনার হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু সময় বেশি হয়ে যাচ্ছে, সময় একটা ক্লাসের জন্য এত সময় আমরা দিব না। ক্লাস শেষে আপনি জাস্ট 20 মিনিট একটু চুপ বলাবেন, ঠিক আছে? ক্লাস শেষে 20 মিনিট, ঠিক আছে? ক্লাস শেষে 20 মিনিট, ক্লাসের আগে 40 মিনিট, আর ক্লাস নিব 90 মিনিট। তাহলে 40, 90 এবং হচ্ছে 20 মিনিট টোটাল আপনি এই ক্লাসের জন্য আপনার 150 মিনিট সময় বরাদ্দ রাখবেন। 150 মিনিট মানে হচ্ছে প্রায় হচ্ছে 2.5 ঘন্টা প্রতিদিন। ক্লাস কেন্দ্রিক পড়াশোনা, ক্লাসের কেন্দ্রিক পড়াশোনা হবে 2.5 ঘন্টা। প্রতিদিন পড়াশোনা করবেন 6 ঘন্টার উপরে, ঠিক আছে? দেখেন জাস্ট 6 ঘন্টার উপরে পড়াশোনা করবেন, বেশি করেন সমস্যা নাই, মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা করবেন। এই 6 ঘন্টাটা কিরকম, এটা ফেসবুকের 6 ঘন্টা হবে না। পড়াশোনাও করবেন, সাথে ফেসবুক চালাবেন, এদিকে তাকাবেন ওদিকে তাকাবেন, এগুলো হবে না। তাহলে বিন্দুলা স্কুলের একজন স্টুডেন্টের পড়াশোনার স্ট্যান্ডার্ড যেটা আজকে থেকে আমরা সেট করে দিচ্ছি, এটা হচ্ছে 6 ঘন্টা প্লাস 6 আওয়ার্স প্লাস। এই 6 আওয়ার্স এর মধ্যে যেদিন ক্লাস থাকবে আপনার 2.5 ঘন্টা 2.5 আওয়ার্স ক্লাসে চলে যাবে, ঠিক আছে? এর বাইরে আরো আপনার হচ্ছে সময় থাকবে 3.5 ঘন্টা আপনার সময় থাকবে, ঠিক আছে? এবার আসেন, তাহলে ক্লাসের বিষয়ে একটা ডিরেকশন আপনাদেরকে দিলাম, এটা হচ্ছে প্রতিদিন আমাদের জন্য থাকবে। 2 ঘন্টা দেখে আসা লাগবে না, এখানে 2 ঘন্টা দেখার মতো কিছু নাই, ঠিক আছে? আপনারা প্রিলি পাস করছেন মানে আপনারা অনেক কিছু জানেন। তাহলে এবার হচ্ছে ক্লাসের বিষয়ে একটা ডিরেকশন দিলাম। এবার আসেন, শুধু ক্লাস দিয়ে আপনারা পাস করাইতে পারবো না, এটা আমি জানি। এবার আসেন আর একটা কাজ শেষ করি। তাহলে ক্লাসের বিষয়ে এবার হচ্ছে আমি শেষ করলাম। আমরা এবার এখন হচ্ছে নোট করব, ঠিক আছে? কথাগুলো গুছিয়ে বলার ট্রাই করবো আমরা। তাহলে আজকের বিষয়ে 1 নাম্বার 1, ক্লাসটা আসলে কিরকম করলে পরে ক্লাস থেকে আমরা বেনিফিটেড হবো, আমরা লাভ হবে। আমার ব্যবসা করলে হবে না, আমার ইনভেস্টমেন্ট আমি করলাম কোটি টাকা, আমার বেনিফিট আসতে হবে, রিটার্ন আসতে হবে। সারাদিন আমি খাটলাম, আমার প্রাপ্তি কি? ক্লাস আমি করলাম, ক্লাস থেকে আমি পাইছি কি? আমি ক্লাস থেকে পাই না। সারাদিন কষ্ট করে আমার কোনো লাভ হয় না, বিনিয়োগ করে আমার কোনো প্রফিট হয় না। কেন হয় না? কারণ আমার কোনো কৌশল নাই, আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমার লাভ লস সমান। এরকম হলে হবে না। তাহলে ক্লাসের ক্ষেত্রে আপনার পলিসি কিরকম হবে, কোন নিয়মে ক্লাস হবে, এটা নিয়ে কথা বললাম। এটা প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আপনার প্রযোজ্য, নাম্বার 1, ঠিক আছে? এবার আসেন নাম্বার 2, এবার আসেন মিনিলো স্কুলের যে পরীক্ষাগুলো আমরা নিব, অনেকগুলো পরীক্ষা। এবার আসেন পরীক্ষা নিয়ে কথা বলি। অপ্রয়োজনীয় কমেন্টস বেশি, কমেন্টস হোক সমস্যা নাই, অনেক কমেন্ট করবে, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? মন্তব্য গন্তব্য ঠেকাতে পারবে না, মন্তব্য থাকতে পারবে, ইটস ওকে। বেশি পেন নেওয়ার কোনো কারণ নেই, আর বেশি সিরিয়াস হওয়ারও দরকার নেই, রিল্যাক্স। প্যারা যা নেওয়ার আমরা নিব। অলরেডি গত 2 দিন প্যারা নিয়েছি কত, সেটা আপনাকে একটু যদি হিসাব করি, ঘুমিয়েছি 3 ঘন্টা করে গত 3 দিন, আর বাকি সময়ের মধ্যে 1 ঘন্টা ধরেন পার্সোনাল কাজ, 4 ঘন্টা, বাকি হচ্ছে কত থাকে আপনার 20 ঘন্টা কাজ করেছে। তো আমি যদি এই বয়সে 20 ঘন্টা কাজ করতে পারি, আপনি কেন পারবেন না? এবার আসেন, তাহলে ক্লাসের বিষয়ে বললাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরীক্ষা। তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করলাম, এই পরীক্ষাগুলো আপনার জন্য সাফিসিয়েন্ট। পরীক্ষার ক্ষেত্রে আপনারা একটা প্রবলেম ফেস করবেন, এটা আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি, এই জন্য অনেকে আমাকে বলে যে ভাই আপনি রিয়েলিস্টিক মানুষ, আপনি অপটিমিস্টিক না। কিছুদিন আগে একটা সেমিনার নিয়েছিলাম ঢাকাতে, ওখানে একজন সম্মানিত আলোচক আমাকে বলেছে, কারণ প্রথম আমি ক্লাস সেমিনার শুরু করার আগে বলেছি আমার সামনে যারা আছে এখানে প্রায় 100-200 ছিল, আমি যে অর্ধেক পাস করবে আর অর্ধেক ফেল করবে। কেন পাস করবে কেন ফেল করবে সেটা আমি ব্যাখ্যা করলাম। আসলে কেউ এরকম করে বলে না, সবাই বলে যে কি ইনশাআল্লাহ আপনারা সবাই পাস করবেন, আপনারা সবাই A+, 100-100 পাস। 100-100 কেমন পাস করবে? এটা জীবনও সম্ভব? 5টা স্টুডেন্ট আমি পড়াই, 3 জন নিয়মিত ক্লাস করে, 3 জন পরীক্ষা দেয়, আর বাকি 2 জনের কোনো খবর নেই। বাকি 2 জন এগুলো কেন পাস করবে? এগুলো তো ফেল করবে। এগুলো তো পাস করলে তো আমি সারপ্রাইজড হয়ে যাবো, ও মাই গড এটা কেমনে পাস করলো। আমার স্টুডেন্ট হোক ডাজন্ট ফ্যাক্ট, যেটা বাস্তব সেটাই। এই জন্য আমি যেটা সত্য সেটাই বলবো, এখানে আপনাকে তো বেশি আশা আমি দিতে পারবো না। আমার কথা যারা শুনবে নিয়ম মেনে চলবে, শুধু তাদের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি, এর বাইরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। বাকি সব ফেল। সে আমার 1000 টাকা দিলেও ফেল, 10,000 টাকা দিলেও ফেল। সে আমাকে টাকা দিয়েছে জাস্ট হচ্ছে ভালোবেসে, পড়াশোনার জন্য না। আসেন এবার আমরা পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা করলাম, পরীক্ষার ক্ষেত্রে এবার আসেন এক্সাম নিয়ে একটু বিস্তারিত কথা বলি। পরীক্ষার ক্ষেত্রে একটা বেসিক রুল, সেটা হচ্ছে প্রতি পরীক্ষা, সেটা হোক আমাদের আপনার হচ্ছে সাবজেক্টিভ টেস্ট, বিষয়ভিত্তিক পরীক্ষা হোক অথবা মডেল টেস্ট হোক, সব পরীক্ষায় আপনাদের ড্রাফটিং থাকবে।
সব পরীক্ষায় আপনাদেরকে ড্রাফটিং লিখতে হবে, একটা দুইটা ড্রাফটিং মাস্ট থাকবে। আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে নিয়মগুলো আমরা করেছি, যে পরীক্ষার প্রশ্নগুলো আপনারা পাবেন, নাম্বার 1। নাম্বার 2, এখানে যে আমরা পরীক্ষা রেখেছি প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পরীক্ষা, সিপিসি 2, সিআরপিসি 2, প্যানেল কোড 2, আবার কয়েকটাতে 1, মডেল টেস্ট হবে 5টা। আপনারা আমার স্টুডেন্ট যারা এডমিশন নিয়েছেন, আপনারা আমাকে একটা জিনিস কথা দেন যে আপনারা কোনো পরীক্ষা মিস দিবেন না, আপনারা একটা পরীক্ষা মিস দিবেন না। এটা আমাকে একটু কমেন্টে একটু গ্যারান্টি দেন যে কারা কারা মিস দিবেন না, সেটা একটু আমি একটু গ্যারান্টি ওয়ারেন্টি দেখতে চাই যে মিস দিবেন না কারা কারা। ঠিক আছে, মিস দিব না, ঠিক আছে, অবশ্যই দিব, ঠিক আছে, 100% পরীক্ষা দিব, এই কথাটা লিখেন, 100% পরীক্ষা দিব। জাস্ট আমাকে এই নিশ্চয়তা দেন যে আপনি সকল পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, এই নিশ্চয়তাটা আপনি আমাকে দেন যে আপনি কোনো পরীক্ষা আপনি মিস করবেন না। ঠিক আছে, 100% আপনি পরীক্ষাগুলো দিবেন, এখানে কোনো বাট আর অর হবে না। আপনি যে পরীক্ষাগুলো আমরা নিব প্রত্যেকটা পরীক্ষা আপনি অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবেন, এখানে কোনো বাট কোনো অর হবে না। আপনি সকল পরীক্ষায় আপনি অবশ্যই অবশ্যই আপনি অ্যাটেন্ড করবেন। পরীক্ষায় অ্যাটেন্ড না করলে এখানে আসলে বেশি আউটপুট আপনি পাবেন না, এটা আমি ফ্রিলি বললাম। এখানে সারাদিন আমি ক্লাস নিয়ে কোনো লাভ হবে না যদি আপনি পরীক্ষা না নেন। রেগুলার পরীক্ষাগুলো দিলে আপনি, এখানে একটা প্রতিষ্ঠান আপনি এডমিশন নিয়েছেন, এখানে 80% হচ্ছে পরীক্ষার আউটপুট, 20% হচ্ছে ক্লাস। ক্লাসে আমি যা পড়াবো তার 90% আপনার জানা আছে, বইয়ের বাইরে থেকে আমি পড়াইতে পারবো না। জাস্ট আমি আপনাকে একটু সামারি করে দিবো, এগুলো আপনার সব জানা, ম্যাক্সিমামই জানা আছে, এটা আমি জানি। আপনাকে যেটা ইমপ্রুভ করবে সেটা হচ্ছে পরীক্ষা। কিন্তু আপনাদের মধ্যে কিরকম হবে জানেন, আমি বলে দিই। লিখিত পরীক্ষায় প্রতি বছর যে পাশ করে সেটা বাদ দিলাম, এবার আপনারা পরীক্ষায় পাশ করছেন কতজন, আপনার হচ্ছে 33%, এটা হচ্ছে প্রায় হচ্ছে 13,000 প্লাস। গত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের কথা বাদ, এই 13,000 থেকে আপনার লয়ার হবে কয়জন, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে যে এখান থেকে কত পার্সেন্ট আপনার হচ্ছে পাশ করবে। আমি সংখ্যাটা যদি বেশি ধরে নিই 15% অথবা ধরি 20%, ঠিক আছে, তাহলে 20 জন। 20 জন মানে এখানে কতজন ফেল করবে আমাকে একটু বলেন। 1000-এ কত পাশ করবে আপনার, 1000-এ 10,000-এ 2000 পাশ করবে, তাইলে ধরেন এই সংখ্যাটা হইতে পারে 3000 প্লাস। 3000 ধরেন হচ্ছে এটা 4000 ধরলাম, তাহলে বাকি আরো তাকে হচ্ছে 9000 স্টুডেন্ট ফেল করবে। কেন ফেল করবে তারা? তারা হচ্ছে আসলে তারা কোনো পরীক্ষা দিবে না, তারা কোনো লিখবে না, পরীক্ষায় গিয়ে ভুলভাল প্রেজেন্টেশন দিবে, লেখা ঠিক থাকবে না। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে যারা 4000-এর মধ্যে থাকবে, এই যারা 15%-এর মধ্যে আপনারা থাকার ট্রাই করবেন তাদের জন্য। আমার কথাগুলো যারা মানবে তারা এখানে থাকবে, ঠিক আছে। আসেন তাহলে আপনারা পরীক্ষাগুলো অবশ্যই দিবেন। এবার আসেন পরীক্ষার ক্ষেত্রে যে কাজটা করবেন, পরীক্ষায় একটা প্রেজেন্টেশন দিতে হবে না, যে লিখবো কিভাবে। আমি পরীক্ষা, আপনাদের যেদিন পরীক্ষা আছে তার আগের দিন শুধুমাত্র পরীক্ষা নিয়ে আমি একটা ক্লাস নিব, এটা হচ্ছে গাইডলাইন ফর এক্সামিনেশন। এই গাইডলাইন ক্লাসের মধ্যে আমি আপনাকে বলবো আপনি পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন, মানে আমি যে স্ট্যান্ডার্ডে বলবো আপনি সেভাবে পরীক্ষার খাতার মধ্যে প্রেজেন্টেশনটা দিবেন। পরীক্ষায় যে প্রশ্নটা আপনাকে করা হবে আপনি শুধুমাত্র সেটার উত্তর করবেন, আপনি সেখানে অন্য কোনো কিছু লেখার কোনো সুযোগ থাকবে না। যেটা জিজ্ঞেস করবো আপনি সেটাই লিখবেন, সেখানে সূচনা দেওয়া, ভূমিকা দেওয়া, উপসংহার দেওয়ার কোনো দরকার নেই। ল ইজ হোয়াট ইট ইজ, যেটা জিজ্ঞেস করবে আপনি সেটাই আনসার করবেন। প্রত্যেকটা প্রশ্নে আপনার থাকবে ধারা, প্রত্যেকটা প্রশ্নে যদি, কারণ লতে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আইন ভিত্তিক, আইনের নাম এবং হচ্ছে ধারার নাম, এগুলো অবশ্যই অবশ্যই থাকবে। ধারা যেটা লিখবেন, ধরেন আপনি এভাবে লিখেন ধারা 5 অনুসারে, ধারা 5 অনুসারে এভাবে আপনি লেখাটা শুরু করলেন, ধারা 5-এর নিচে আন্ডারলাইন, এটা থাকবে, ঠিক আছে। এটা কিভাবে প্রেজেন্টেশনটা দিবেন এটা আমি বলবো, এই প্রেজেন্টেশন আপনি পরীক্ষার খাতায় লিখবেন, ঠিক আছে। তাহলে পরীক্ষা নিয়ে আপনাদের একটা ক্লাস আমি নিব, শুধুমাত্র পরীক্ষার উপরে কিভাবে পরীক্ষায় লিখবেন এটার উপরে একটা ক্লাস আমি নিব। আচ্ছা, পরীক্ষা নিয়ে আরেকটা কথা বলি, সকল পরীক্ষা আপনারা দিবেন, ঠিক আছে। তাহলে পরীক্ষা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন। আমরা 3 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিব, 3 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দিব যে আপনি এই জায়গায় ইমপ্রুভ করবেন, এই জায়গায় আপনারা অনেক বেশি গ্যাপ আছে, এটা আমরা আপনাকে বলে দিব। এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, প্রথমে সবার জন্য একটা সেশন নিব, এরপর বলবো যে আপনার এই জায়গায় সমস্যা, আপনি এগুলো ঠিক করবেন। আর পরীক্ষার মধ্যে কয় পৃষ্ঠা লিখবো, এটা কি ধরনের প্রশ্ন? একটা প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবেন মানে কি, যতটুকু লাগবে ততটুকু লিখবেন। একটা প্রশ্ন হইতে পারে 5 লাইন, একটা প্রশ্ন হইতে পারে 20 লাইন, যেটা যতটুকু লাগে ঠিক ততটুকু লিখবেন। এখানে পেজ হিসাব করে কোনো কিছু হবে না, আপনি যেটা লিখছেন সেটা যদি বোঝা না যায় এখানে 50,000 পেজ লিখলেও কোনো কাজ হবে না, এটা মাথায় রাখিয়েন, কেমন? আচ্ছা, তাহলে আপনি এক্সাম নিয়ে একটা গাইডলাইন ক্লাস দিব, আর পরীক্ষাগুলো আপনারা কোনোভাবে মিস দিবেন না। পরীক্ষাতে অবশ্যই অবশ্যই ড্রাফটিং থাকবে, প্রত্যেকটা পরীক্ষায় ড্রাফটিং থাকবে, এটা হচ্ছে পরীক্ষা নিয়ে আমাদের ফিলোসফি। আর হচ্ছে এখানে 5টা মডেল টেস্ট আর বাকিগুলো সাবজেক্টিভ টেস্ট। সাবজেক্টিভ টেস্ট অনেকগুলা, আপনার হচ্ছে প্রায় হচ্ছে 10টা সাবজেক্টিভ টেস্ট, 5টা মডেল টেস্ট, 15টা পরীক্ষা। মানে আপনি বুঝছেন এই 15টা পরীক্ষা দিলে আপনার কোয়ালিটি আপনি কতটুকু ইমপ্রুভ করতে পারবেন।
এখন আপনি নিজেকে নিজে ইমপ্রুভ করতে হবে, আপনাকে তো আমি ধরে বেঁধে ইমপ্রুভ করাইতে পারবো না। আপনি পরীক্ষাগুলোকে পরীক্ষার মতো করে দিবেন, সুন্দর করে বসে গড়ি ধরে পরীক্ষা দিয়ে আমরা যেভাবে নির্দেশনা দিব আপনি সেভাবেই পরীক্ষাগুলো দিবেন। আর পরীক্ষার ওষুধ কোম্পানির কোনো খাতার মধ্যে পরীক্ষা দিবেন। আমাদের অনেকেই আছেন যে ওষুধ কোম্পানির ছোট ছোট খাতায় পরীক্ষা দেন, এটা হবে না। খাতায় পরীক্ষা দিবেন, স্মার্ট যে খাতাগুলো আছে বাজার থেকে নিয়ে আসবেন, লিগ্যাল পেপার হলেও সমস্যা নাই, এফোর নর্মাল যে খাতাগুলো আছে হোয়াইট একটু ভালো মানের নেবেন খাতা, ওই খাতাগুলোতে আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে? আর পরীক্ষায় যে প্রশ্ন পারবেন না এখানে আন্দাজে কিছু লেখার দরকার নেই, যেটা পারেন সেটা করবেন, যেটা পারেন না সেটা স্কিপ করে যাবেন। পরবর্তীতে আমরা বলবো কোনটাতে আপনি টাচ করবেন, কোনটাতে টাচ করবেন না, কোনটা না পারলেও কি লিখতে হবে, এটা আমরা নির্দেশনা দিব। তাহলে পরীক্ষা নিয়ে কথাগুলো আপাতত থাকলো। তবে আপনারা আজকে আমাকে একটা জিনিস গ্যারান্টি দিয়েছেন, সেটা হচ্ছে আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন। পরীক্ষা অ্যাটেন্ড না যদি আপনি না করেন, এখানে আমার ওয়াজ ক্লাস করার কোনো দরকার নেই, ক্লাস কোনো কাজ আসবে না। ক্লাসগুলো আপনার এখানে হচ্ছে অলংকার, অলংকার এখানে গলায় সোনা রূপা। এক মহিলাকে জিজ্ঞেস করেছে আপনার হচ্ছে মানে আমাদের মুরগিগুলো কি আপনাদের বাসায় আসছে, মানে আমার মুরগিগুলো, মানে এইভাবে বলেছে চট্টগ্রামের বাসায়, আরো কোরাউন তোমার দেশে নেওয়া, মানে আমাদের বাসার যে মুরগি এগুলো কি আপনাদের এখানে আসছে, আমরা চট্টগ্রাম ভাষায় বলি এটাকে আরো কোরাউন তোমার দেশে নেই। তখন মহিলাটা বলতেছে নো না না না, ওই যে এখানে একটা নাকে হচ্ছে আগে হচ্ছে বড় বড় সোনা দিত, স্বর্ণর এখানে এটাকে কি একটা বলে। তো আপনার কথাটা আসছে কোথায় থেকে, আমরা হচ্ছে এগুলো ছাড়াও কিন্তু চলবে, এগুলো ছাড়াও চলবে, এগুলো না দিলেও আপনি চলতে পারবেন, কিন্তু পোশাকটা পরতে হবে। মিনিল স্কুল আপনি ভর্তি হয়েছেন মানে এখানে পরীক্ষা হচ্ছে পোশাক, আর ক্লাসগুলোর আমি বলবো যে ক্লাসগুলো হচ্ছে আপনার জন্য আসে না, এই যে বুলাকের মতো, এগুলোকে মনে হয় বুলাক বলা হয়, ওই টাইপসের একটা মিনিং আছে। তাহলে আমি প্রায়োরিটি দিব পরীক্ষা, পরীক্ষাটা সো ইম্পর্টেন্ট। ক্লাস আপনি করবেন, ক্লাস আপনি এনজয় করবেন, কিন্তু পরীক্ষাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট আছে যে ক্লাসে হাজির, পরীক্ষা তারা আমি দেখি না, কারণ এই ক্লাসে আসে নাটক দেখার জন্য, কারণ ক্লাস এনজয় করে। এরকম আমাদের একজন টিচার ছিল, ওই আমরা যখন কলেজে ছিলাম, উনি প্রাণী বিজ্ঞান পড়াইতো। তো ওনার কাছে প্রাইভেট না পড়লেও অনেক সময় ওখানে প্রাণী বিজ্ঞানে কিছু মানে তখন তো হচ্ছে ধরেন আমাদের সবারই বয়সন্ধিকাল বলি আমরা, ইন্টার থাকতে আর কি। তখন ওই চ্যাপ্টার গুলো পড়াইলে বন্ধুরা মিলে ধরে নিয়ে যেত যে আজকে ওই চ্যাপ্টার পড়াবে স্যারে। আর স্যার তো খুব রসিক, স্যার মারা গেছে, প্রণব স্যার, চট্টগ্রাম কলেজে ছিলেন, আমরা ছিলাম মোহসেন কলেজে। তো আপনাদের এখানে অনেকে আছে যে ক্লাসে চলে আসে, তারা আমি পরীক্ষার খাতায় দেখি না, এরকম হবে না, ঠিক আছে? পরীক্ষায় অবশ্যই আপনি অ্যাটেন্ড করবেন। আপনাকে যাতে পরীক্ষায় দেখি, ক্লাসে দেখি, পরীক্ষায় না দেখি, এগুলো আপনি ক্লাস এনজয় করতে পারবেন, এগুলো আসলে জীবনে কাজ আসবে না, ঠিক আছে? ওকে, এবার আসেন। তাহলে পরীক্ষা নিয়ে অনেক কথাবার্তা বললাম, পরীক্ষাকে আমি বললাম যে এটা পোশাকের সমান, এটা শোনা নয়, এটা অবশ্যই লাগবে। তাহলে দুইটা বিষয় আমি আলোচনা করলাম, এক হচ্ছে ক্লাস আর এক হচ্ছে পরীক্ষা। এবার আসেন 3 নাম্বার, বাকি সময় আপনি কি করবেন বাসার মধ্যে 3.5 আওয়ার্স, আপনি এই সময়টা কি করবেন? নাম্বার 1 অন্যান্য সময় এগুলো বাদ দিয়ে, নাম্বার 3 আপনি পার্সোনালি কিভাবে পড়াশোনাটা করবেন। আচ্ছা, লেখা অনুশীলন, ঠিক আছে, রাইট ইন প্র্যাকটিস, লেখা অনুশীলন করা প্রতিদিন। আমি গতকালও বলেছি, আজকেও আবারও বলছি, প্রতিদিন 60 মিনিট অবশ্যই লিখবেন, 60 মিনিট অবশ্যই লিখবেন। 60 মিনিটের মধ্যে 30 মিনিট লিখবেন যে কোনো দুইটা প্রশ্ন, 30 মিনিট লিখবেন। লিখার পরে নিজে নিজে মূল্যায়ন করবেন, ঠিক আছে? লেখার পরে দেখে দেখে লেখার দরকার নাই, না দেখে লিখবেন, যে দেখে দেখে লেখার দরকার নাই, নিজে নিজে মূল্যায়ন করবেন, ঠিক আছে? আর লেখার সময় কলমের স্পিড বাড়াবেন, কলম স্পিডে রাখবেন, দেখে দেখে এখানে আর্ট করার দরকার নেই, পরীক্ষার হলে এত সময় পাবেন না। 30 মিনিট দুইটা প্রশ্ন লিখবেন, আর 30 মিনিট দুইটা ড্রাফটিং লিখবেন, একটা বা দুইটা ড্রাফটিং লিখবেন। এটা প্রতিদিনের রুটিন, এটা হচ্ছে সকাল বিকাল, এটা হচ্ছে প্রতিদিনের রুটিন। 60 মিনিট অবশ্যই প্রতিদিন আপনি হচ্ছে লেখা অনুশীলন করবেন। তাহলে আমরা আজকের যে গাইডলাইন, ক্লাস কিভাবে করবেন একটা গাইডলাইন দিলাম, পরীক্ষাগুলোর বিষয়ে একটা গাইডলাইন দিলাম, প্রতিদিন বাসায় লেখা প্র্যাকটিস করবেন 1 ঘন্টা, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে তাহলে আবার লেখার বিষয়ে গতকাল আমি এটা বলেছি, লেখার বিষয় শেষ। এবার আরো আপনার হাতে সময় আছে, এই সবগুলো করতে আপনার লাগবে হচ্ছে 3 ঘন্টা মতো, ঠিক আছে? এবার আসেন, 6 ঘন্টা পড়াশোনার কথা বলছি না, 6 ঘন্টা প্লাস, মিনিমাম 6 ঘন্টা। এরপরে বাকি যে সময়টা আপনার আছে, এই সময়টা আপনি কি করবেন? এখন আমরা তো ধরেন কালকে পড়াবো লিমিটেশন, তাহলে আপনি বাকি সময়গুলো কি করবেন? প্রতিদিন 3টা সাবজেক্ট টাচ করবেন, মিনিমাম ডেইলি 3টা সাবজেক্ট টাচ করবেন, 3টা সাবজেক্ট, ঠিক আছে? 3টা সাবজেক্ট আপনি ডেইলি টাচ করবেন, 2টা বড় আপনার হচ্ছে একটি ছোট সাবজেক্ট। 2টা বড় মানে ধরেন হচ্ছে সিপিসি, সিআরপিসি, তাহলে সাথে ছোট সাবজেক্ট হইতে পারে যেটা ক্লাস আছে সেটা, যে প্রতিদিন 2টা সাবজেক্ট টাচ করবেন, প্লাস হচ্ছে ক্লাসে যেটা থাকবে সেটা টাচ করবেন, তাহলে প্রতিদিন 3টা সাবজেক্ট টাচ শেষ, ঠিক আছে? প্রতিদিন 3টা সাবজেক্ট অবশ্যই টাচ করবেন, প্রতিদিন 3টা সাবজেক্ট অবশ্যই টাচ করবেন। 3টার মধ্যে 2টা হবে নন ক্লাস,
দুইটা হবে নন ক্লাস আর একটা হবে ক্লাসে যেটা আমরা পড়াবো ওইটা টাচ করবেন। মোট 3টা সাবজেক্ট প্রতিদিন টাচ করবেন। ক্লাসেরটা আর পড়ার দরকার নেই, এটা বলে ফেলেছি। বাকি যে 2টা সাবজেক্ট আছে এই 2টা সাবজেক্ট আপনারা 90 মিনিট করে এই 2টা সাবজেক্ট পড়বেন। এই 2টা সাবজেক্ট কিভাবে পড়বেন এই ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি আছে যেটা আমি গতকাল বলেছি। আসেন, বাকি যে 2টা সাবজেক্ট প্রতিদিন পড়বেন ক্লাসেরটা বাদ দিয়ে, এই 2টা সাবজেক্টের স্ট্র্যাটেজি কিরকম হবে সেটা বলে দিই। তাহলে পড়া শুরু করলাম। ধরেন যে কোনো একটা চ্যাপ্টার আপনি পড়া শুরু করলেন, তাহলে আপনার হচ্ছে ধরেন যে কোনো একটা সাবজেক্ট, এটা যে কোনো বিষয় হইতে পারে, আপনি পড়াটা শুরু করলেন। কালকেও সেটা নিয়ে আমরা কথা বলেছি, ঠিক আছে? আপনি পড়াটা শুরু করলেন, তাহলে শুরু করার আগে আপনি ফার্স্ট যেটা কাজ করবেন, তাহলে ধরেন আপনি সিআরপিসি পড়া শুরু করলেন, অথবা ধরেন আপনি প্যানাল কোড পড়া শুরু করলেন, যে কোনো একটা আপনি পড়া শুরু করলেন। তাহলে পড়া প্রথমে শুরু করার আগে ফার্স্ট আপনি যেটা দেখে নিবেন সেটা হচ্ছে একটা চ্যাপ্টার ধরবেন। এটা লিখিত মাস্টারে এগুলো চ্যাপ্টার বেস করা আছে। একটা চ্যাপ্টারে আপনি ঢুকবেন, ঢুকার পরে প্রথমে দেখে নিবেন যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে, জাস্ট প্রশ্নগুলো এক নজরে পড়ে নিবেন, যে বিগত বছরের প্রশ্নগুলো আপনি দেখে নিবেন। এগুলো 5-6 মিনিট লাগবে। একটা চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখবেন যে বার কাউন্সিলে কোনটা আসছে, তারপরে হচ্ছে বিজিএস এ কোনটা আসছে, প্রশ্নগুলো একটু ডিফারেন্ট কিনা, মানে এগুলো প্রশ্নগুলো কিরকম, মানে খুব পেঁচানো কিনা, আপনি প্রশ্নগুলো একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। বোঝা শেষ। 2 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ যেটা করবেন, আপনার প্রিলিমিনারিতে যে বইটা আপনি পড়েছেন ওই চ্যাপ্টারের, ওই প্রিলিমিনারির যে বইটা আপনি পড়েছেন, যেটাই পড়েছেন ওই বইটা খুলে ওইখান থেকে ধারাগুলো আগে একটু দেখে নেবেন। ওই চ্যাপ্টারের যে ধারাগুলো আছে সবগুলো ধারা আপনি ভালো করে একটু চোখ বুলিয়ে নেবেন। চোখ বুলানোর পরে এবার আসেন লিখিত বই আসবেন, লিখিত যে গাইড বই আপনার কাছে আছে সেটাতে আসবেন। এসে প্রতিটা প্রশ্নের উপরে ধরেন একটা প্রশ্ন ধরলেন, সেই প্রশ্নের উপরে ধরেন জামিনের বিধানগুলো লিখুন, এই ধরনের একটা প্রশ্ন আসে, তাহলে প্রশ্নের উপরে এখানে বড় করে লিখে দিবেন 496, এটা লাল কলম দিয়ে লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনার কাছে যাতে মনে হয় যে এই প্রশ্নটা আনসার করার সময় 496, 497 ধারা আমাকে অবশ্যই লিখতে হবে। আর দেখা যাচ্ছে এখানে 2টা মামলা আছে, তাহলে মামলাগুলো আপনি এখানে বড় করে লাল কলম দিয়ে একেবারে ওই চ্যাপ্টারের উপরে লিখে রাখবেন। প্রতিদিন ওই চ্যাপ্টার বই খোলার সময় যাতে ওই মামলাটা চোখে পড়ে, তাহলে আপনি এই স্টাইলে পড়বেন। তাহলে প্রথমে বিগত সালের প্রশ্ন দেখে নেবেন, এরপরে ওই চ্যাপ্টারের প্রিলিমিনারিতে যে ধারাগুলো পড়ছেন ধারাগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? এই ধারাগুলো আপনি কি করবেন, যে ধারাগুলো গুরুত্বপূর্ণ, এটা আপনার লিখিতর যে বইটা আছে যেখান থেকে আপনি বিগত বছরের প্রশ্ন পড়েছেন এর উপর আপনি ধারাগুলো লিখে ফেলবেন, যে কোন কোন ধারা আমি লিখিতের জন্য পড়বো। যেমন গতকাল আমি উদাহরণ দিয়েছিলাম, যেমন আপিলের ক্ষেত্রে যেটা আমি শুরু করি, সিআরপিসির ক্ষেত্রে আমি আপনার হচ্ছে 407 থেকে স্টার্ট করে 410 পড়বো। কার আপিল কার কাছে যাবে, কোথায় কোথায় আপিল চলবে না, আমি 412 থেকে 414 পর্যন্ত আমি এটা লিখলাম। খালাস এবং হচ্ছে ইনএডুকেসি অফ সেন্টেন্স, তাহলে 417, 417 এর আমি এভাবে লিখে ফেললাম চ্যাপ্টারের উপরে। অ্যাপিলেট কোর্টের ক্ষমতা 423, 426, 27, 28 আমি উপরে লিখে ফেললাম। তাহলে আমি এই ধারাগুলো বইয়ের উপরে লিখলাম। এরপর আমি প্রশ্নতে গিয়ে এই ধারাগুলো প্রত্যেকটা প্রশ্নের উপরে লিখে দিলাম। এবার বইয়ের ভিতর আমি দেখবো প্রিলিমিনারিতে আমি যা পড়ছি সেটাই আনসার, এখানে নতুন করে কিছু নাই। নতুন করে 2-3 লাইন থাকবে, ঠিক আছে? নতুন করে 2-3টে লাইন থাকবে, সর্বোচ্চ থাকবে 20%, বাকি 80% হচ্ছে প্রিলিমিনারিতে যা পড়ছেন সেটাই। স্টুডেন্টরা কেন ফেল করে, কারণ সে প্রিলিমিনারিতে যে এত বিশাল পরিমাণে সেই জ্ঞান অর্জন করেছে, পরিশ্রম করেছে, সেটা সে ইউটিলাইজ করতে পারে না। সে ইউটিলাইজ করতে পারে না কিরকম, সে নতুন বই একটা কিনে ফেলবে, কেনার পরে বইটা পড়ার ট্রাই করবে, তখন নতুন বই মানে নতুন বিষয় সবকিছু, কারণ ওইখানে সেন্টেন্স স্ট্রাকচার ভিন্ন, সবকিছু নতুন নতুন, ঠিক আছে? আপনি সবসময় পুরাতনটা ট্রাই করবেন, পুরাতন আপনাকে বুঝবে বেশি। তো যেটা প্রিলিমিনারিতে 6 মাস পড়ছেন সেটা অবশ্যই পড়বেন। প্রিলি মাস্টার হলে তো আপনি একেবারে লাকি, কারণ প্রিলি মাস্টার হচ্ছে মৌলাইনের এক্সাম ভার্সন। এখানে মৌলাইন শব্দই আছে যা পরীক্ষায় লাগবে, আপনি দেখে দেখে সুন্দর করে এটা টাচ করবেন। আপনার সময় একেবারেই আপনার বেশিক্ষণ লাগবে না, কারণ সব পড়া আছে আপনার প্রিলিমিনারিতে। আমি সব পড়ছেন, সব প্রিলিমিনারিতে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ বিষয় আমি টাচ করেছেন, এগুলোই পরীক্ষা আসবে। এরপর আপনি লিখিতটা দেখে নেবেন। তাহলে প্রত্যেক দিন 3টা সাবজেক্ট টাচ করবেন, একটা হচ্ছে ক্লাস একটা, এর বাইরে 2টা সাবজেক্ট আপনার যেটা মন চায় সেটা পড়েন, কোনো সমস্যা নেই। 2টা সাবজেক্ট 90 মিনিট পড়বেন, এর বাইরে ক্লাস। এবার আসেন, আচ্ছা এবার আমাদের প্রশ্ন দেখবো। আচ্ছা তাহলে আমি অনেকগুলো বিষয়, তাহলে প্রতিদিন 4 নম্বরে যেটা বললাম, প্রতিদিন আপনার হচ্ছে 3টা সাবজেক্ট আপনি পড়বেন, 2টা হচ্ছে নন ক্লাসের, আরেকটা হচ্ছে ক্লাসে যেটা আমরা পড়াবো সেটা আপনি পড়বেন। এই 4টা বিষয় আপনাকে আমি বাড়ির কাজ দিলাম, তাহলে এই 4টা বিষয় আমাদের বাড়ির কাজ থাকবে। এই 4টা গাইডলাইন আপনাদের জন্য আগামী 1.5 মাসের জন্য আপনাদেরকে এই গাইডলাইন গুলো আমাদের পক্ষ থেকে দেয়া হলো। 2টা সাবজেক্ট এক্সট্রা আর একটা যেটা আমরা ক্লাসে পড়াবো। প্রতিদিন আপনি লিখবেন কতক্ষণ, অবশ্যই প্রতিদিন 60 মিনিট আপনি লিখবেন। সবগুলা পরীক্ষাতে আপনি 100% অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? 100% অ্যাটেন্ড করবেন। আর এগুলো বলেছি। এবার আসেন, আপনাদের কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা ক্লাসে এগুলো পড়াইতে পারবো না।
আপনাকে নত্যবিধি, সত্যবিধি, বানান পরীক্ষায় একজনে লিখে আসছে জাবিন, পরীক্ষায় একজনে লিখে আসছে 496 ধারায় আপনার হচ্ছে কোড বেলেবল অফেন্সের ক্ষেত্রে জাবিন দিবে, লিখে আসছে পরীক্ষায় জাবিন দিবে। এই খাতাটা যদি আপনি কাটতে যান, সুস্থ যদি কোনো মানুষ যদি কাটে এই জাবিনে, তাকে কত নম্বর দিবে আমাকে বলেন? এই প্রশ্নে যদি 10 থাকে, এই জামিন শব্দটা দেখার সাথে সাথে কয় নম্বর পাবে আপনারা বলেন? এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে কিনা এটা আমি বুঝতাম কিভাবে? কারণ এই সত্য কথাগুলো বলার কারণে কয়েকজন আমাকে ফেসবুকে গালি দিয়েছে। এই গালিগুলো একটাও কিন্তু শুদ্ধ নেই, এবং 10টা বাক্যের মধ্যে একটা দাঁড়ি নেই, একটা কমা নাই। 10টা সেন্টেন্স সে লিখেছে। গত 3 দিন আগে একজনে লিখেছে যে কি, বৈষম্যহীন বাংলাদেশে পেশিবাদের যে পরীক্ষার সিস্টেম, লিখিত নেওয়া, প্রিলি নেওয়া, এইগুলো পেশিবাদী নিয়ম, এগুলো কেন থাকবে? বর্তমান বাংলাদেশে পেশিবাদী নিয়মগুলো থাকতে পারে না। এখন লিখিত পরীক্ষার কোনো দরকার নাই, প্রিলিমিনারি পরীক্ষার দরকার আছে কিনা তার ডাউট আছে। এটাতে 20 নম্বরে 30 নম্বরে পাশ করানো উচিত। এই কথাগুলো লেখার পরে, তার লেখাটা দেখার পরে আমি দেখলাম এই লেখাতে একটা দাঁড়িয়ে সে দেয় নাই, একটা কমা সে দেয় নাই, পুরো লাইন লিখছে। এই লেখাটা পরে বুঝে গেছে কি বুঝাইতে চেয়েছে সে, কিন্তু লেখাটাতে যদি মার্কিং করতে যাই সে নাম্বার পাবে 2। কারণ একটা দাড়ি ছাড়া যদি কোনো সেন্টেন্স যদি কেউ লিখে, এখানে কিন্তু নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং এখন আসলে দাড়ি কমা এগুলো আমি পড়াইতে পারবো না, এটা আসলে সম্ভব না। সেন্টেন্সের শেষে যে দাড়ি দিতে হবে, এখন এগুলো আসলে কি ক্লাসে পড়াইলে অনেকে হাসবে না? এখন আসলে এগুলো সম্ভব না, এগুলো আমি আগে থেকে বলে দিচ্ছি। প্লিজ এগুলো আপনি নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমি ক্ষমা চাই, বানানের কোনো ক্লাস আমরা দিতে পারবো না, সেন্টেন্সের কোনো ক্লাস আমরা দিতে পারবো না, এটা আমরা ক্ষমা চাই। এই যে জামিন যদি পরীক্ষা লিখেন, জামিন এই পরীক্ষা যদি দেখি, তাহলে এখানে আসলে কোনো ধরনের জামিন আপনি পাবেন না, ঠিক আছে? তাহলে আপনি নিজ দায়িত্বে বানানগুলো একটু পড়ার সময় দেখবেন যে বানান কিরকম। আর কিছু বানান কঠিন আছে, ভালো করে খেয়াল করবেন, এগুলো আমরাও ভুল করি। আপনি পড়ার সময় পাশে একটা খাতা রাখবেন, অথবা আপনি বইয়ের মধ্যে ওই বানানটা লিখে ফেলবেন। কিছু বানান আছে যেগুলো পরীক্ষায় অবশ্যই লিখতে হবে আপনার, এটা ইংলিশ হইতে পারে, বাংলা হইতে পারে, আপনি খাতার মধ্যে লিখবেন। এটা আমরা করতাম, যেমন হচ্ছে হাইকোর্টের পরীক্ষা দেওয়ার সময় এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো অনেক কঠিন, বানানগুলো আর কি আপনার এগুলো ভুল হয়ে যায়, এগুলো ভুল হলে কিন্তু নাম্বার যাবে আমরা জানি। তখন আমরা কি করতাম, তাহলে বানান থেকে আপনার হচ্ছে বানান ঠিক করার যেটা উপায়, এটা হচ্ছে অনুশীলন করা। আপনি পড়ার সময় একটু পাশে খাতার মধ্যে একটু লিখে ফেললেন, ঠিক আছে? মানে পাশে একটা খাতা রাখবেন, বানান ঠিক করার আপনার হচ্ছে একটা ট্রিক্স, সেটা হচ্ছে পাশে খাতা রাখবেন। পরীক্ষায় যদি বানান যদি ভুল হয়, এখানে নাম্বার দিবে না, ঠিক আছে? বানান আর বানান দেওয়া, দাঁড়ি দেওয়া, একটা লাইন লেখার পরে লাস্টে দাঁড়ি দিতে হবে। তাহলে লাস্টে দাঁড়ি যদি আপনি না দেন, অনেক সময় ক্ষমা দিতে হয়, ক্ষমা হয়তো অনেক সময় ইগনোর করে যায়, কিন্তু দাঁড়ি যদি না দেখে, 10টা বাক্য লিখেছে একজনে, 10টা বাক্যের মধ্যে এখানে প্রস্রাব করিবেন, দাঁড়ি, প্রস্রাব করিবেন না, দাঁড়ি, করিলে 10 টাকা জরিমানা, এখানে কোনো দাঁড়ি নেই। তাহলে কি হয়ে গেছে, এখানে প্রস্রাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা, এখানে কোনো নাম্বার দিবে? জীবনও দিবে না। এই কথাগুলো বললাম এই জন্য যে অনেকে ফেল করে, কিছু করার নেই, সত্য কথা বলে দিলাম। অনেকে যারা ফেল করে, লেখার আগামাথা কিছু ঠিক নেই, কিন্তু সে অনেক পারে, অনেক কিছু পারলে হবে না, তার লেখার আগামাথা কিছুই ঠিক নেই। এই তার ফেল অনিবার্য, তাকে পাশ করানো আসলে আমার পক্ষে জীবনও সম্ভব না, এটা আমি স্বীকার করে নিলাম। আমি যত মাস্টার ক্লাস আর ব্লাস্টার ক্লাস এখানে নিই না কেন, সে জীবনও আসলে পাশ করবে না, এগুলো আমার দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না। দাঁড়ি দেওয়ানো, বানান ঠিক করানো, এগুলো আসলে সম্ভব না, এক্সট্রিমলি সরি। তো আপনারা দয়া করে এই বানানগুলো ঠিক করবেন। বানান ঠিক করার উপায় হচ্ছে পাশে খাতা রাখবেন, দেখে দেখে পড়ার সময় ওই যে বানানগুলো অবশ্যই লাগবে, ওগুলো আপনি নিজে নিজে লিখবেন, কয়েকবার লিখবেন, বানান ঠিক হয়ে যাবে। আর সেন্টেন্স যদি দাঁড়ি যদি না থাকে, আমাদের যে খাতাগুলো কাটবে, আমি বলবো যে যদি সেন্টেন্সে দাঁড়ি ইউজ না করে, নাম্বার 0 দেওয়ার জন্য, আর বানানগুলোর জন্য নাম্বার কাটার জন্য। গুরুত্বপূর্ণ যে বানানগুলো আছে এগুলো চোখে পড়বে, এগুলোতে যাতে মার্কিং করে মানে নাম্বার কাটে, ঠিক আছে? আপনারা এই জায়গাটা দেখবেন। আর ফেসিবাদের যে সিস্টেম, আচ্ছা ফেসিবাদ শব্দটা এখন ওকে, তাহলে যাই হোক, তাহলে জাবিন নিয়ে অনেক কথাবার্তা বললাম। আশা করি জাবিন নিয়ে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, বানান এবং হচ্ছে বাক্য এগুলো একটু খেয়াল রাখবেন, আশা করি ভালো কিছু হবে। এবার আসলে একটা বাড়ির কাজ দিই, SW বাড়ির কাজ হচ্ছে, গতকাল আমি একটা ক্লাস নিয়েছিলাম 40 মিনিটের, এটা এই গ্রুপে আছে। এই 40 মিনিটের যে সেশনটা, এটা 2বার একটু দেখে নিতে হবে আপনাকে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু দেখে নেবেন 2বার। এটা এই গ্রুপের মধ্যে আছে, 2বার ওই ক্লাসটা লিখে নেবেন। ওই ক্লাসে আমি 6টা কৌশল বলেছি, সেখানে 6টা কৌশল আমি আপনার জন্য, সেখানে 6টা স্ট্র্যাটেজি আমি আপনার জন্য সেখানে বলেছি। আপনি এগুলো এই 40টা মিনিট আপনি দেখে নেবেন। অনেকে আছে যে আপনার হচ্ছে
তার কোনো পরিকল্পনা নেই। তার কথা হচ্ছে বাজার থেকে একটা গাইড নিয়ে আসবে, আগের বইগুলো বের করবে, এমনি বসে ধুমধার একটা পড়াশোনা, এগুলো হবে না। এগুলো দিয়ে পরীক্ষা নাম্বার আসবে 30 নম্বর, 100তে 30 নম্বর দিয়ে পাস করা যাবে না। ঠিক আছে, 100 নম্বরে পাস করা যাবে না। আর একটা কথা আপনাদেরকে তিক্ত সত্য বলে ফেলি, তাহলে ঠিক আছে, এটা এটা একটু বাড়ি কাজ থাকবে, এটা কালকে ক্লাসের আগেই 2বার দেখে নেবেন মিনিমাম। ঠিক আছে, এটা শেষ। এবার আসেন আর একটা কথা, ড্রাফটিং। ড্রাফটিং নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আপনারা আমাকে একটু প্রশ্নের উত্তর দেন, যে এটা গতকাল আমি বলেছি, আপনারা এখনো লয়ার হন নাই, লয়ার হবেন যে, এখনো শিক্ষানবিশ, তো আপনি কি ড্রাফটিং এর ক্ষেত্রে কি বাংলাদেশে স্কলার হয়ে যাবেন? মানে পরীক্ষার খাতায় কি আপনি একেবারে সোনার ড্রাফটিং দিতে পারবেন? সম্ভব এটা? আপনি 6 মাস কোর্টে প্র্যাকটিস করছেন, 6 মাস কোর্টে প্র্যাকটিস করে কি সোনার ড্রাফটিং লেখা সম্ভব? রোফার ড্রাফটিং লেখা সম্ভব? জীবনও সম্ভব না। যিনি পরীক্ষার খাতা মূল্যায়ন করবে উনি এই ধরনের প্রত্যাশা করে না। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে পরীক্ষার খাতায় ফরম্যাটটা বসাইতে হবে, আপনি সুন্দর করে নিখুঁত ভাবে আপনাকে এঁকে দিতে হবে যে বিষয়টা এরকম। ভিতরে কি আছে, এখানে ভিতরে টুকটাক কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, এগুলো আমরা ক্লাসে বলবো। এর বাইরে ফরম্যাটটা যাতে ঠিক থাকে, ফরম্যাট যাতে ঠিক থাকে, দেখে বোঝা যায় যে এটা একটা টাইম পিটিশন, এটা একটা জামিনের দরখাস্ত, দেখে যাতে এটা হচ্ছে বোঝা যায়। এটা করার জন্য কি করতে হবে? প্রতিদিন দেখতে হবে, নো কাজ হবে না। প্রতিদিন 30 মিনিট আপনাকে প্র্যাকটিস করতে হবে। 30 মিনিট আপনি প্র্যাকটিস করবেন, 30 মিনিট প্রতিদিন আপনাকে অনুশীলন করতে হবে। মিনিমাম হচ্ছে আপনার হচ্ছে 30 মিনিট আপনি প্র্যাকটিস করবেন। 30 মিনিট যদি প্র্যাকটিস না করেন, এখানে স্কলার টিচার এনে আপনাকে ড্রাফটিং শিখাতে পারবে না। ড্রাফটিং হয়তো আপনি মুখে পারবেন কিন্তু লিখতে পারবেন না, না লিখে ড্রাফটিং শেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কেসের কি ফুল সাইটেশন দিতে হবে? ইয়েস। আর কেস তো সবগুলো আপনি লিখবেন না, আপনি সব কেস কেন লিখবেন? আচ্ছা, কেস নিয়ে একটু কথা গতকালও বলছি, আজকে একটু বলে ফেলি। ড্রাফটিং নিয়ে কথা শেষ, এবার আসেন কেস। আমাদের এখানে কেস নিয়ে একটু মহা সমস্যা, কারণ কিছু পণ্ডিত ছাত্র আছে, আমরাও ফেস করেছি, আপনারাও ফেস করবেন। এই পণ্ডিত শিক্ষার্থীগুলো ওরা অনেক মেধাবী, এটা আমরা স্বীকার করি। এই সংখ্যাটা মাত্র 1%, 2%। ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে কোনো একটা ক্লাসরুমে সব জায়গায় 2% স্টুডেন্ট থাকবে। এদেরকে যদি আপনি আসমান থেকে যদি প্রশ্ন এনে দেন, ধরেন হচ্ছে ভারত থেকে প্রশ্ন আনিয়ে দিচ্ছেন, বা একেবারে ইউরোপ থেকে প্রশ্ন আনিয়ে দিচ্ছেন, সেই প্রশ্নে সে পাশ করবে এবং সেই গোল্ডেন এ প্লাস পাবে। সে হচ্ছে জিন জাতি। তো জিন জাতিকে আপনি যেটাই আনিয়ে দেন সে সেটা পারবে। এখন তার সাথে আসলে এগুলো তারে ফলো করার কোনো দরকার নেই। পরীক্ষা কি শুধুমাত্র সে পাশ করবে? তার সাথে আর অনেকে পাশ করবে। আমরা তাকে এই জায়গায় অনুসরণ করবো না, তার মতো জিন হওয়া আমাদের পক্ষে সম্ভব না। এগুলো এক্সেপশনাল কেস। সে কি করবে? এখানে কেস নিয়ে ডিস্টার্ব করবে, জিজ্ঞেস করবে আপনাকে, তোমার কয়টা কেস হয়েছে, তোমার কেসের তালিকাটা একটু দেখি বন্ধু, একটু ছবি তুলে দাও, আমাকে কি কি কেস দিয়েছে। দুনিয়ার আজাইরা বিজারা যত কেস আছে সব নিয়ে আসে। পরীক্ষার হলে বিশ্বাস করেন বা নাই করেন, একটা কেসও মনে পড়ে না। এটা আপনারও সেম অবস্থা হবে, পরীক্ষা হলে মনে হবে ব্লাঙ্ক মাথা, এটা কেউ কি করেছে, ফরম্যাট মেরে দিয়েছে, একেবারে ফরম্যাট, মোবাইলের মতো ফরম্যাট হয়ে গেছে। সেকশন যেখানে আসে না পরীক্ষায়, সেখানে কেস করতে গিয়ে আপনি এখানে মনে করবেন ধারার মতো, এটা কি প্রেমিকা, যে মনে করবে ওয়াও তার সাথে দেখা হয়েছিল, গালে তিল ছিল, এগুলো আমরা মনে পড়বে, মুখস্থ করার দরকার নেই। পরীক্ষার হলে কেসেটা তার গালের তিল না যে মনে পড়ে যাবে, মনে পড়বে না। এই জন্য কেসের যে ফুবিয়া, কেসের যে রিউমর, গুজব, এখান থেকে নিজেকে একটু দূরে রাখবেন, এটা সম্ভব না। তাহলে কেসের ক্ষেত্রে আপনি যেটা করবেন, কয়েকটা কেস পরীক্ষা আসে, এটা আমি স্বীকার করি। যেমন তামাদি আইনের ক্ষেত্রে একটা কেস আমরা ব্যবহার করি ধারা 5-এ। ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে নোট করে দিব। ঠিক আছে, এগুলো কেসের দায়িত্বটা আমাকে ছেড়ে দেন, এটা আমি নোট করে দিব। ধারা 5। সিআরপিসির ক্ষেত্রে 3-4টা কেস আছে, একটা হচ্ছে সেকশন 54-এ, 167, আর একটা হচ্ছে সেকশন 164-এ, আর একটা কেস হচ্ছে সেকশন 498-এ অ্যান্টিসিপেটরি বেইলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই মামলাগুলো আছে, এই জায়গায় 3টা মামলা আছে, এগুলো আমরা একটু দেখবো। তাহলে থামাদির ক্ষেত্রে এগুলো দেখবো। আর পেনাল কোডের ক্ষেত্রে 299 বনাম আপনার হচ্ছে 300 ধারার যে পার্থক্য আছে, কালপেবল হোমিসাইড বনাম মার্ডার, এখানে র‍্যাক ভার্সেস গোবিন্দ একটা মামলা আছে, এইটা একটু আমরা দেখবো। ঠিক আছে, আর এভিডেন্সের ক্ষেত্রে ডাইন ডিক্লারেশনের ক্ষেত্রে 1-2টা মামলা, এগুলো আমরা একটু দেখবো। ডাইন ডিক্লারেশন 32-এর 1, আর এখানে এভিডেন্সের ক্ষেত্রে হয়তো আমরা আরেকটা মামলা আমরা দেখবো। এগুলো আমি নোট আকারে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা শুধু জাস্ট নোটটা একটু দেখে নেবেন। তাহলে কেস নিয়ে কোনো ধরনের হেডেক নেওয়ার কোনো দরকার নেই। আর কেসের ক্ষেত্রে সাইটেশন দিতে হবে কিনা, ইয়েস, আপনাকে ডিএলআর, এটা সাইটেশন বলে আর কি, ডিএলআর কত, ডিএলআর এর কত পেজ, এপিলেট ডিভিশনের আপনি এগুলো মেনশন করে দিবেন। 69 ডিএলআর, এপিলেট ডিভিশন, পেজ নাম্বার ধরেন হচ্ছে 502, এটা আপনাকে লিখতে হবে। না লিখে করিমা ভার্সেস সকিনা জরিনা এগুলো লিখে কোনো লাভ নেই। তাহলে কেসের ফোবিয়া যাতে আপনাদের না হয়। আশেপাশে এই ধরনের কেসওয়ালা কিছু মানুষ, স্টুডেন্ট থাকবে, এগুলো হচ্ছে জিন প্রজাতি, 1% জাস্ট, প্রতি 100 জনে একজন থাকে, এগুলা বন্ধু সার্কেলের মধ্যে থাকবে, আর আছে জিন, এদেরকে অনুসরণ করার দরকার নেই। এগুলো পরীক্ষায় সে লিখবে।
সে লিখবে। আসলে এগুলো পরীক্ষায় ম্যাক্সিমামই লিখে না। অনেক জুডিশিয়াল অফিসার হয়েছে, আমি তো গত 5 ইয়ার্স ধরে পড়াই, একটা মামলা না দিয়ে অনেক জুডিশিয়াল অফিসার হয়েছে। কারণ এখানে আসলে মামলা তো চাই নাই আপনার থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে কার আপিল কার কাছে যাবে, এখানে কি আপনি কি মামলা দিবেন, এখানে মামলার কাজ কি? মামলা আমরা কোথায় উল্লেখ করবো? যেখানে এক্সেপশনাল কিছু আছে, যেগুলো আইনে নাই, আপনার হচ্ছে লতে নাই, অ্যাক্টে নাই, কিন্তু সুপ্রিম কোর্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছে, বিজ্ঞ আদালত, সেগুলো আমরা উল্লেখ করব। যেটা আইনে উল্লেখ আছে সেটা এখানে আপনার কেস দিয়ে আপনি কি নাজিল করতে চাচ্ছেন। আপনাকে জিজ্ঞেস করেছে হোয়াট আর দ্য পাওয়ার্স অফ অ্যাপিলেট কোর্ট, আপনি অ্যাপিলেট কোর্টের পাওয়ার গুলো ধারা মেনশন করে, আদেশ মেনশন করে, রুল মেনশন করে আপনি উত্তর করবেন। এখানে আবার অন্য বিষয় কিসের করতে আসছে? আপনি রুলটা ঠিকঠাক মতো লিখেন, ঠিক আছে? ইনজাংশনের প্রশ্ন আসছে, আপনি সেখানে যে পয়েন্টগুলো আছে, অর্ডার 39 রুল 1, এগুলো আপনি স্পষ্ট করে সুন্দর করে ভিতরে যেটা বলেছে সেটা স্মার্টে লিখেন। এখানে আজাইরা বিজারা কেসের পিছনে সময় দিয়ে কোনো লাভ নেই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমার কথাগুলো একেবারে টু দা পয়েন্ট, ক্লিয়ার কাট কথাবার্তা, এখানে কোনো ভেজাল নাই। আশা করি আমি এই জায়গায় আপনাদেরকে বুঝাইতে পারছি। ওকে, কেসের নাম কি আন্ডারলাইন করে? ইয়েস, এত কষ্ট করে একটা মামলা লিখবেন, এটা আন্ডারলাইন করবেন না? এটা আন্ডারলাইন না করলে এটা দেখবে কেন? এত কষ্ট করে একটা মামলা মনে রেখে পরীক্ষা যাওয়া, এটা কি চারটেখানি কথা? আন্ডারলাইন কোন কোন জায়গায় করবেন সেটা একটু বলে ফেলি। আন্ডারলাইন করবেন কোন কোন জায়গায় পরীক্ষায়, আন্ডারলাইন করবেন কোন কোন জায়গায় পরীক্ষায়? প্রথমে লেখা আমরা শুরু করব 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ, লিখলাম আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার 1 2 3, এরকম আমরা লিখলাম। লেখার পর এখানে একটা আন্ডারলাইন করলাম। এখানে অনেক মেয়ে, বিশেষ করে মেয়েরা, ছেলেরাও করে, কিছু মেয়ে আছে এখানে এরকম করে এখানে হচ্ছে ঢেউ খেলে, ঢেউ, হৃদয়ের ঢেউ, বাজে না বাজে ঢেউ ভাজে হৃদয়ের অন্তরে, ভালোবাসা ওকে দিল আকাশে পাহাড়ে। এরকম কিছু স্টুডেন্ট আছে, এগুলো হচ্ছে পরীক্ষার হলে ঢেউ খেলে। আচ্ছা, যাবজ্জীবন নিয়ে একটা মামলা আছে, ওটা আমি পড়াবো। হ্যাঁ ঠিক আছে, যাবজ্জীবন, আতরমিদা ভার্সেস দা স্টেট, হ্যাঁ ওটা আমি পড়াবো। এরকম কিছু আছে, আমরা হচ্ছে হৃদয়ের ঢেউ খেলে, হৃদয়ের বাজনা বাজে, পরীক্ষার হলে হৃদয়ের বাজনা বাজে, এগুলো করবে। এগুলো প্রহিবিটেড, এই বাক্যের কাছে এগুলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলো প্রহিবিটেড। এগুলো বিশেষ করে কারা করে সেটা আমি বলবো না। এটা একটা শ্রেণী আছে, ছোট শ্রেণী, এদের মন, এদের হৃদয় কঠিন, কখন ব্লক মারবে, কখন আনব্লক করবে, এটা সে জানে এবং আল্লাহ জানে, আমরা জানি না। তারা হচ্ছে এই কাজগুলো করে, এগুলো করা যাবে না, ঠিক আছে? এগুলো প্রহিবিটেড, কিছুই করার দরকার নেই। পরীক্ষা লেখা শুরু করবেন, জাস্ট একটা আন্ডারলাইন হবে, এখানে আর কিছু নেই। একটা আন্ডারলাইন দিবেন, মন চাইলে 2টা দিবেন, কিন্তু এখানে ডেও খেলানোর দরকার নেই, ঠিক আছে? শেষ। এরপর আবার লেখা শুরু করবেন ডিসমিনারি বলে, যেটা জিজ্ঞেস করছে কি আপিল, আপিল কি, ধরেন জিজ্ঞেস করছে কোয়াশমেন্ট কি, যেটা জিজ্ঞেস করছে এখানে বড় করে লিখবেন। দেওয়া হচ্ছে প্রথমে এটা আপনি এভাবে লিখে ফেলেন, তাহলে হচ্ছে কোয়াশমেন্ট, এইটা একটা আন্ডারলাইন করবেন। এরপর আপনি লেখা শুরু করবেন। লেখার সময় আপনি ধরেন লিখছেন হচ্ছে ধারা, ধরেন 561 এ অনুসারে, আর ধারা ইংলিশে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। লেখাগুলো বাংলা, ধারাটা ইংলিশে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন এই ধারাটা নিচে একটা আন্ডারলাইন করবেন, কেমন? একটা আন্ডারলাইন করবেন, তখন আমি খাতা কাটার সময় আপনার এই আন্ডারলাইনটা চোখে পড়বে। আপনার আন্ডারলাইন দেওয়ার মানে কি জানেন? মানে হচ্ছে আপনি আমাকে বলতে চাচ্ছেন আপনি অনেক ব্যস্ত মানুষ স্যার, আপনি দয়া করে আন্ডারলাইনের অংশটা দেখে আমাকে মার্কিং করে ফেলেন। এই জন্য লেখার সময় একটা পৃষ্ঠা লিখলে একটা পৃষ্ঠার মধ্যে 5টা জায়গায় ছোট করে আন্ডারলাইন দিয়ে দিবেন, মানে ওই ওয়ার্ড গুলো দেখলে হয়ে যাবে, বাকিগুলো স্যার দেখার দরকার নেই। আপনি যেটা খুঁজতে চাচ্ছেন আমি সেটা লিখে ফেলেছি, আপনি শুনতে চাচ্ছেন কয়দিনের মধ্যে আপনার হচ্ছে তদন্ত শেষ করতে হবে, ওই 120 দিন আমি নিচে 120 নিচে আন্ডারলাইন করে দিয়েছি। আপনার বাকিগুলো পড়ার দরকার নেই স্যার, কষ্ট করে। একটা মামলা কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে স্যার, 180 দিন, আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি স্যার, কষ্ট করে, বাকিগুলো আপনার দেখার দরকার নেই। যেটা আপনি আমাকে তারপরে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে আপিল করা যাবে কি না, ইয়েস অর নো, নো আমি খুঁজতে চাচ্ছি নো কোথায়, ইয়েস কোথায়, এই নো নিচে আন্ডারলাইন। অনেক স্টুডেন্ট আছে, তাকে জিজ্ঞেস করেছে এটার প্রতিকার কি, না জিজ্ঞেস করেছে এটা ইয়েস অর নো, সত্য মিথ্যা, সে প্রথমে মনের মাধুরী মিশিয়ে লিখছে, ইয়েস একটা লিখছে, লাস্ট এগুলা চোখেও পড়তেছে না, এটা খুঁজে তার খাতা কাটবে না। যেটা জিজ্ঞেস করছে, যেটা মেইন পয়েন্ট, ওটা নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিবেন, ঠিক আছে? ছোট করে আন্ডারলাইন, মানে আমি ওটা দেখতে চাচ্ছি। অলরেডি বলে দিয়েছেন কারা এই কাজ করবে। আচ্ছা, ফর এক্সাম্পল সিবিসি সেকশন 9 এর অনেক সাবসেকশন আছে, সিআরপিসি তে অনেকগুলো সাবসেকশন নাই, এমন মনে করতে পারি সিআরপিসি সেকশন 9 এ হচ্ছে এই আপনার হচ্ছে দায়রা আদালত নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? অনেকগুলো সাবসেকশন আছে, সেইগুলো মনে এক্সপ্লেন করলে হবে। এগুলো আপনি কেন মনে থাকবে আপনার? এগুলো মনে থাকবে না। এগুলো পরীক্ষা কিভাবে লিখবেন সেটা বলে দিই। পরীক্ষা যদি লিখে আপনাকে জিজ্ঞেস করছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্পর্কে লিখতে বলছে, তাহলে ওইটা টিকে লিখতে বলছে ধারা 10, তাহলে আপনি আনসার শুরু করবেন, প্রথমে লিখবেন হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা একটু পরে লিখবেন, তাহলে নিচে আন্ডারলাইন দিবেন, এরপরে লিখবেন
ফৌজদারি কার্যবিধি, এটা ইংলিশে লিখতে পারেন। এর ধারা 10 নিচে আন্ডারলাইন অনুসারে, এরপরে এক্সিকিউটিভ লিখা শুরু করবেন। লিখবেন কিরকম করে, এরকম এরকম করে আপনি তীর দিয়ে লিখে ফেলবেন। এখানে সাবসেকশন কোত্থেকে মনে রাখবেন যে সাবসেকশন মনে রাখার দরকার নাই, কিছু কিছু সাবসেকশন মনে রাখতে হয়। কিছু কিছু সাবসেকশন আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন রিভিশনের ক্ষেত্রে, লিভ ফর রিভিশনের ক্ষেত্রে সিপিসির 115 ওখানে সাবসেকশন আছে গুরুত্বপূর্ণ। ওরকম দুই একটা জায়গায় সাবসেকশন মনে রাখতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম জায়গায় মনে রাখতে হবে রুল মনে রাখতে হবে। কোন রুল, অর্ডার লিখলে হবে না। অনেক সময় আপনারা অর্ডার লিখেন, রুল লিখেন না, নাহলে হবে না। অর্ডার লিখতে হবে, ঠিক আছে। তাহলে আপনার যেমন রিটার্ন অফ প্লেন্ট আসছে, রিজেকশন অফ প্লেন্ট আসছে, ওখানে তো রুল মেনশন করতে হবে। শুধু অর্ডার লিখে কাজ হবে না। অর্ডার 7 দিলে হবে না, 11 লিখতে হবে, রুল 11, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি মনে না থাকে রুল, তাহলে রুল ছাড়া অর্ডার দিয়ে লিখে ফেলবেন, নাম্বার কম পাবেন, এটা সত্য। ভাইয়া আপনার কথা শুনে আমার ঘরের সিনিয়র বলতেছে ছাত্র জীবনে আসলে ছাত্র জীবন নিয়ে অনেক কথা আছে। ছাত্র জীবনে খুব মজার সময় কাটছে আসলে আমাদের, সেটার দিকে যাচ্ছে না। পরীক্ষার খাতায় কি রঙের কলম ব্যবহার করবো? আন্ডারলাইনের ক্ষেত্রে এত সময় পরীক্ষায় পাবেন না, আপনি ব্যবহার করতে পারেন, এত সময় পাবেন না। আমি ব্যবহার করিনি এই রঙের কলম, সময় পাওয়া যায় না তো আপনার। যদিও বার কাউন্সিল যখন দিয়েছিলাম সময় অনেক সেভ হয়েছিল, কারণ এগুলো অনেক আগে লিখে ফেলছি। এগুলো ইংলিশে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা ধরেন 10-15-20 মিনিট আগে শেষ হয়ে গেছে। তারপরে ওই রুল করা, তারপরে হচ্ছে আন্ডারলাইন এগুলো করিনি, মানে বাস করে লিখে ফেলছি আপনার দুদিকে বাস। কারণ আমরা তো এখানে ম্যাটেরিয়াল দিব, খাতা তো দেখার সাথে সাথে বলবো যে ওয়াও এত কিউট, এটা তো আমরা আগে থেকে আপনার ক্লিয়ার হয়ে যেতে হবে, আপনি পাস করবেন। তাহলে হচ্ছে খাতা বাস করে লিখে ফেলতে পারবেন। আর দ্বিতীয়ত এখানে কালার মালার এগুলো করার সময় পাওয়া যায় না, বিশ্বাস করেন বা নাই করেন, এগুলো সময় পাওয়া যায় না। তারপর একটা নীল কলম আপনি ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায়, মানে আন্ডারলাইন গুলো নীল কলম, ব্লু ফ্যান। এই যে আমি যেটা ইউজ করছি ব্লু ফ্যান, আপনি আন্ডারলাইনের জন্য ইউজ করতে পারেন। এই যেমন ধরেন এই যে 1 নম্বর প্রশ্নের উত্তর গ, এটা নিচে একটা আন্ডারলাইন করলেন নীল কলম দিয়ে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখলেন নীল কলম দিয়ে একটা আন্ডারলাইন করলেন। এখন লেখার সময় একবার কালো কলম একবার নীল কলম, এগুলো আপনি করতে পারবেন? পরীক্ষায় কনসেন্ট্রেশন ব্রেক হবে না? নীল কলম ইউজ করবেন লাস্টে 5 মিনিটে যত নীল মারা যায় এগুলো লাস্টে মারা দিবেন, ঠিক আছে। নীল 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 দিয়ে চলে যাবেন। খাতা রিভিশন করবেন না একবার, আর অবশ্যই 15 মিনিট আগে লেখা শেষ করবেন। 15 মিনিট আগে লেখা শেষ, এরপরে লাস্ট 15 মিনিট হচ্ছে আপনার ডেও খেলার দরকার নেই, সোজা সোজা দিয়ে দিবেন। কিছু কিছু জায়গায় দাগ দিয়ে চলে যাবেন, লাস্ট 10 মিনিট ওই কাজটা করবেন, ঠিক আছে। মানে 15 মিনিট আগে লেখা শেষ, অতিরিক্ত লিখতে যাবেন না, যা জিজ্ঞেস করেছে সেটাই লিখবেন। ওকে, অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম আজকের এই গাইডলাইন ক্লাসে। আমরা 981 জন আপনার ক্লাস করছি, 963 জন আছে দেখতে পাচ্ছি। ওকে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যারা আমার ডিরেকশন গুলো মেনে চলবে ইনশাল্লাহ তারা পাস করবে, ঠিক আছে। এটা অন্তত এই কনফিডেন্সটা আমার আছে। স্যার ইংলিশের জন্য কি পড়বো? ইংলিশের জন্য যেটা আছে সেটাই পড়বেন। ইংলিশের জন্য আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার টেক্সট বইগুলো আছে না। আপনি পেনাল কোড কোন বই থেকে পড়ছেন? এল কবির নাকি আরেকটা, কোনটা থেকে পড়ছেন সেটাই পড়বেন। সিআরপিসি এর নাম না আব্দুল হালিম পড়েন নাই, পড়ছেন সেটাই পড়বেন। এভিডেন্সের জন্য কার বই পড়ছেন? ক্যাকেসিং এর বই, ক্যাকেসিং ম্যাক্সিমাম সময় আমরা ক্যাকেসিং পড়ি, অথবা হালিম অত বেশি কিছু নাই, ক্যাকেসিং অনেক কিছু আছে। যদিও বাংলা এভিডেন্সের বইগুলো অনেক ভালো। তারপরে হচ্ছে এসআর এর জন্য কোন বই পড়ছেন? এসআর এর জন্য একটা ছোট একটা বই আছে, এসআর এর বড় বই আছে প্রবীণ নিয়োগী স্যারের, ওই বইটা যদিও আমরা ইউজ করি না। ইংলিশে যে টেক্সট বইগুলো আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন এগুলো আবার বের করেন, ওখান থেকে একটু দেখে নেবেন। আন্ডারলাইন কোন কালি? আন্ডারলাইন হচ্ছে ব্লু ফ্যান। ভাইয়া ড্রাফটিং কোনগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়বো? যেগুলো বারবার জুডিশিয়ারি বার কাউন্সিলে আসে এগুলো পড়বেন, যেগুলো 10 বার 15 বার আসছে। এখানে তো পড়ার দরকার নেই, এখানে পরে কাজ হবে না। আপনি বলেছেন কোনগুলো পড়বো, পরে কোনো কাজ হবে না, পরে আপনি একটাও পারবেন না। বা আমি ড্রাফটিং পড়তে বলি নাই, আমি ড্রাফটিং লিখতে বলেছি, ঠিক আছে। যেগুলো আসছে আপনি এগুলো লিখবেন। আইনের নাম ইংরেজিতে লিখলে হবে? অবশ্যই হবে, কেন হবে না। আইনের নাম ধারা ইংলিশে লিখতে পারবেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, 1898 এর ধারা 6 অনুসারে, ধারা বাংলা 6 ইংলিশে লিখতে পারবেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, 1898 এর ধারা 6 অনুসারে, তাহলে 6 ইংলিশ, আইনের নাম ইংলিশ লিখতে পারবেন। ভাইয়া দ্রুত লিখতে গেলে নিজের লেখা নিজেই বুঝি না, কি করতে পারি? পরামর্শ যায়। তখন দ্রুত, বেশি দ্রুত নিজের লেখা নিজে না বুঝতে তো নাম্বার দিবে না, এটা তো সত্য বিষয়। লেখা তো অন্তত বুঝতে হবে যে কি লিখছে সেটা, সেই জন্য আপনি স্পিড একটু কমাবেন যাতে বুঝে যায়। ভাইয়া আমি সেকেন্ড টাইমার, একটু অ্যাডভাইস দেন। আপনি সেকেন্ড টাইমার মানে হচ্ছে আপনার হৃদয়টা হচ্ছে ভঙ্গুর, আপনি হতাশা, আপনার হৃদয় হচ্ছে অনেক দুঃখ কষ্ট বেদনা হৃদয় আছে, এটা আমি বুঝি। আপনার যেটা করতে হবে, আপনি পড়াশোনা শুরু করবেন আজকে থেকে। আমি যে স্টাইলে বলেছি এই স্টাইলে যাবেন, তারা নেওয়ার কোনো কারণ নেই। জীবনেও টাইমলি এক্সামে লেখা শেষ করতে পারিনি,
আচ্ছা বলেছেন আয়েশা মালেক, ভাই আমি সিপিসি বেসিক কিছু ধারা আর অর্ডার জানি, আমাকে রিটেনের জন্য সিপিসির কোন কোন বিষয়ে ভালো করে পড়তে হবে, এটা কি জানানো সম্ভব? এটা তো অলরেডি আমি বলেছি, আমার জানানোর দরকার নেই, আপনি নিজেই জানবেন। আপনি 20 মিনিট সময় দেন, বইটা এখন খুলেন, লিখিত মাস্টারটা খুলেন, খুলে আপনি একটু দেখে ফেলেন, আপনি নিজেই বুঝে যাবেন কোনটা আসে কোনটা আসে না। দেখলে বুঝে যায়, একাধিক পরীক্ষা যেগুলো আসে এগুলো বারবার আসে। 15 ক এভাবে লিখবো নাকি 15 এ এভাবে লিখবো? ও মাই গড, 15 এ 15 ক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 115 ওরকম তো কোনো কিছু নাই, আপনি এটা তো আন্দাজে লিখছেন। আপনি একটা সেকশন বলেন যে আমি কি 241 ক লিখবো নাকি 241 এ লিখবো, কোনটা লিখবো? এটা তো জটিল প্রশ্ন। আপনি যে খাতায় যে প্রশ্নে পরীক্ষা দিবেন আপনার প্রশ্নের মধ্যে লেখা থাকবে এরকমই 241 এ, আপনার প্রশ্নে এটা লেখা থাকবে। আপনার প্রশ্নে আরো একটা কথা লেখা থাকবে উপরে, আপনি যে টার্মগুলো, লিগ্যাল টার্মগুলো ইংলিশে লিখতে পারবেন বাংলা খাতার মধ্যে। আপনার প্রশ্নের মধ্যে, বাংলা প্রশ্নের মধ্যে এরকম করে লেখা থাকবে, আপনি এরকম করে লিখিয়েন। এটা সবচাইতে পারফেক্ট পদ্ধতি। এই পদ্ধতি কোনো বই আমি দেখি নেই, আর এই পদ্ধতি আমরা লিখি, এগুলো হচ্ছে ভুল। এগুলো আমার বইও আছে, এগুলো আমি কারেকশন করে ফেলবো উইদিন শর্ট টাইম। এগুলো হচ্ছে ভুল লিখেছি আমরা, এগুলো আমার বইও আছে। আমি আমার বই এর বাংলা ক করেছি, এর বাংলা কেমনে ক হয়, এর বাংলা হইতে পারে এর বাংলা হইতে পারে স্বর অ, শুরু থেকে যদি হিসাব করি, তাহলে এগুলো হচ্ছে ভুল, এগুলো হচ্ছে মিস্টেক। প্রত্যেকটা বই এগুলো ভুল। একটা বইয়ের ঠিক আছে, কয়েকটা বই আছে এরকম ভালো বই, ওগুলাতে এই ফরম্যাটে লেখা আছে, এটাই হচ্ছে কারেক্ট। এগুলো এগুলো সব ভুল, এটাও ভুল এটাও ভুল, এইভাবে লেখা যাবে না। এবার আসেন, অনেকগুলো প্রশ্ন, 4টা লিখেছি আজ লিখিত মাস্টার থেকে, গুড। হোসাইন খোকন বলছেন ভাবতেই খারাপ লাগছে ইউনিভার্সিটি লাইফে জিন ছিলাম। মিস্টার হোসাইন খোকন, আপনি কোন ইউনিভার্সিটি ছিলেন আগে সেটা বলেন দেখি, আপনি কোন ধরনের জিন? যদিও আপনার আইডিতে ঢুকতে পারছি না, নাইলে আমি আপনার জিনের মধ্যে আমার অনেকগুলো প্রকার আছে। খাতার মার্জিন করার কোনো রুল আছে কিনা? রুল আছে, হ্যাঁ রুল আছে, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, সিম্পল বিষয়, এগুলো নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এগুলো আমি সব বলবো। একজন বলছেন নিজেকে নিজে পাম, আচ্ছা নিজেকে নিজে পাম, ক্লাস শিডিউলে সাক্ষ্য নিয়ে 4টা ক্লাস দেখলাম, ভাবি 3টা ক্লাসের কথা বলেন। আচ্ছা 4টা ক্লাস থাকলে 4টা ক্লাসে হবে, কোনো সমস্যা নেই। খাতায় লিখে কেএমএস স্ক্যানার দিয়ে ছবি তুলে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন, এটা আমরা বলে দিব। আল্লাহ বর্ষা লিখিত মাস্টার সারা, সারা বানান হয় নাই, মিস্টার রাসেল তালুকদার। সারা শব্দটা অন্য বই, কাজ হবে না, কাজ হবে না নিচে আন্ডারলাইন, এই যে আপনার লেখাটা নিয়ে লিখি, এই লেখাটা যদি পরীক্ষায় যদি কোনো কারণে লিখেন, আপনার এটা আপনি কি লিখছেন লিখিত মাস্টার সারা, তাইলে লিখিত মাস্টার সারা, কোনো কাজ হবে না। এই লেখার মধ্যে কি কি বলেছে? সারা বানান ভুল, এটা যদি এটা যদি সারা সুগে পড়ে নাম্বার 0, এখানে এখানে দাঁড়ি কই, একটা বাক্যের শেষে দাঁড়ি হবে, তাহলে একটা লাইনের মধ্যে কয়টা ভুল? 2টা ভুল। এই লাইনে যদি 2 নম্বর থাকে আপনি পাবেন কত? আপনি পাবেন 0.5। তারপর আসেন, হ্যাঁ আচ্ছা ওকে ভাই, আমি সেকেন্ড টাইম আজ মিডিল স্কুলে ভর্তি হলাম, থ্যাংক ইউ, আপনার সাথে তো ক্লাসে দেখা হবে। লেখা খারাপ হলে কি করে যায়? লেখা খারাপ হলে ভালো করার কি কোনো সুযোগ আছে? সম্ভব না, লেখা যা আছে তাই থাকবে, বাট লেখাটা যাতে বোঝা যায়, লেখাটা যাতে আমরা পড়তে পারি। ভাইয়া প্রশ্নের উত্তরের ভিতরে ধারা লিখলে সেখানে আন্ডারলাইন করা যাবে বা গুরুত্বপূর্ণ? অবশ্যই করা যাবে, হোয়াই নট। ক্লাস শিডিউল ওকে। অনেকে বলেন 30-40 লাগলেও প্রথমে সম্পূর্ণ প্রশ্ন পড়ে নিতে হবে, এই সম্পর্কে জানতে চাই, এটা কে বলেছে? এই বিখ্যাত বাণীটা কার? 30 মিনিট 40 মিনিট যদি প্রশ্নই পড়ে পড়াশোনা করবে কোথা থেকে? অ্যাপিলেট কোর্টের ক্ষমতা কি, তারপরে হচ্ছে কোন কোন কিভাবে হবে, তারপরে হচ্ছে আপনার মার্ডার এবং কালপালের হোমিসাইডের পার্থক্য, এগুলো এখানে 10 মিনিটে পড়তে হবে কেন? কিছু প্রশ্ন আছে প্রবলেমেটিক প্রশ্নগুলো, এগুলো আমাকে একটু পড়তে হবে। আদারওয়াইজ এখানে 10 মিনিট পড়বেন যে হাইয়েস্ট, 10 মিনিট প্রশ্ন দেখলে বুঝে যাবেন এখানে কোনটা আনসার করবেন কোনটা করবেন না, আগে ফিক্সড করে ফেলবেন কোনটা, এগুলো আমি বলবো। আগে শুরু করি, আমরা সাইকেল চালানো শুরু করে ফেলি। সাইকেলের এখন এখন আপনাদেরকে কি পড়াচ্ছি, যে সাইকেলে 2টি চাকা আছে, সাইকেলের চাকা আছে 2টা, সাইকেল হচ্ছে তোমাকে পাই দিয়ে প্যাডেল দিয়ে চালাইতে হবে, তুমি সামনে থাকাবা, তুমি বাবা ওঠো, তুমি চালানো শুরু করো। এরপর আপনি সাইকেল থেকে যখন পড়ে যাবেন হসপিটাল কোনটাতে নিয়ে যাবো এটা আমি বলবো, ঠিক আছে? একটার পর একটা আসবে। পড়াশোনা হচ্ছে লাইক রাইডিং বাইসাইকেল, এটা হচ্ছে বাইসাইকেলের মতো। আগে নিয়ম অনেকগুলো, আপনি নিয়ম এখন অনেক কাহিনী বলে ফেলছি, কিন্তু আসলে নিয়ম যা পড়া শুরু করলে নিয়মগুলো নিয়ে কথা হবে, ঠিক আছে? কালকে থেকেই মূলত হচ্ছে সাইকেল আপনাকে তুলে দিব, এরপর পরে গেলে কি করবো এটা আমি বলবো। আচ্ছা আরেকগুলো প্রশ্ন, জিন্স, আচ্ছা আপনি কি জিন চালান দিচ্ছেন নাকি? আমাদের গ্রামে তখন আগে জিন চালান দিত, ওই যে আমরা যখন ঘুমাইতাম রাতের 12টা বাজে তখন এরকম বলতো, এই যে রে বিড়ি চুরি বুড়ি উঠু মুঠু কি বলে, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে নাটক,
এই মাথায় হচ্ছে আপনার কলসি একটা দিয়ে, এই যে জিন আসছে, যে জিন দেখে এখানে আমাদের এখানে এরকম কিছু ছিল, এই যে জিনের কথা। বিগত বার্খাসের পরীক্ষার কোনো মানসম্মত খাতা আমাদের দেখালে অনেক উপকৃত হতাম। অবশ্যই আপনাদেরকে খাতা দেওয়া হবে, প্রত্যেকটা পরীক্ষায় একটা করে খাতা আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। জাবিন পাওয়া গেছে বলেছেন জাহিদ বিন। স্যার আপনার ক্লাস করলে ভিতরে বারুদ জ্বলে ওঠে। আপনার বানান মাশাআল্লাহ অনেক ভালো। ক্লাস করলে ভিতরে বারুদ বারুদ জ্বলে ওঠে, জ্বলে। ওকে, ভর্তি হলাম আমি, আজকে এডমিশন হবো। থ্যাংক ইউ। ক্লাস রুটিনের মধ্যে কত তারিখ কোন টপিকটা পড়ানো হবে তা উল্লেখ করে রুটিন প্রকাশ করলে আমরা উপকৃত হব। ইয়েস, আমরা সেটাও করব। মেসেঞ্জার গ্রুপের পরিবর্তে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সেখানে শুধুমাত্র আপনারা মেসেজ দিলে সেটা, এমন মেসেঞ্জারও আপনারা মেসেজ দিতে পারবেন না, এটা আমরা বলবো। এটা আজকে প্রথম দিন, এই জন্য কিছু বলিনি। অ্যানাদার কোনো রেফারেন্স বুক লাগবে? অ্যানাদার রেফারেন্স বুক ইউনিভার্সিটিতে যেগুলো পড়েছেন সেগুলোই, নতুন করে বই নিয়ে পড়ার সময় এখন নেই। ইউনিভার্সিটিতে যা যা পড়ছেন এগুলো পাশে রাখতে পারেন। আটকে গেলে আপনি কি করবেন? আপনি অবশ্যই দেখবেন, ঠিক আছে। আমিও দেখি, আমার 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 কাছে সকল টেক্সট বই আছে, একটা সাবজেক্টে 6-7টা করে আছে। এগুলো আটকে গেলে এগুলো আপনি ধরবেন। ইউনিভার্সিটি যেগুলো পড়ছেন, নতুন করে এখানে টেক্সট বই কিনে পড়ার এই সময় নেই। আগে যা পড়ছেন এগুলো রাখেন। পরীক্ষার জন্য সমস্ত কিছু কি বড় ড্রাফটিং খাতায় লিখতে হবে? যেটা আছে সেটাতে লিখেন আপাতত, ঠিক আছে, সমস্যা হবে না। স্যার প্ল্যান 16 এর পরে প্ল্যান 40 একমাত্র বর্ষা। আপনি 16 এ ছিলেন, পাস করেছেন। সাজেশন আকারে পড়াবেন? ফরিদুজ্জামান, সাজেশন আকারে পড়াবো বিষয়টা এরকম নয়। যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোতে আমরা জোর দিব। পরীক্ষায় প্রশ্ন করার ক্ষেত্রে কমন আনকমন মিক্স করে প্রশ্ন করব, মানে যাতে আপনার কাছে মনে হয় যে এটা একটা রিয়েল প্রশ্ন। সব কমন পাইলে তো হবে না। ড্রাফটিং খাতাগুলো কিভাবে লিখবো? আচ্ছা, আপনি যে 2 বিষয়ে ক্লাস নেবেন সেগুলো ছাড়া অন্য বিষয়ে রেকর্ডের ক্লাসগুলো সম্ভব হলে দিবেন। সেই বিষয়ে যদি আমার যদি ক্লাস থাকে আমি সেটা প্রোভাইড করবো আগামী 7 দিনের মধ্যে, কেমন? গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, ড্রাফটিং নিয়ে কথা বলে ফেলছি। ওষুধের খাতায় লিখতে হবে ওষুধ বানান ভুল। মিস্টার মুক্তাদির জারিফ সিক্ত, আপনি বলেছেন ওষুধ, যে বানান লিখছেন লাস্টে দাঁড়ি নেই। প্রথম হচ্ছে ওষুধের খাতায় লিখবেন ওষুধ কোম্পানি, ওষুধের কথা বলি নেই, ওষুধ কোম্পানির খাতায় লিখবেন ওষুধ বানান ভুল, লাস্টে দাঁড়ি নেই, নাম্বার 0। ভাইয়া আপনি রিটার্ন 2বার ফেল করে এবার আপনার, ভাইয়া আমি রিটার্ন 2বার ফেল করে এবার আপনার দুয়ারে, এবার আমার দুয়ারে, এবার আপনি পাশ করবেন যদি আপনি আমার কথাগুলো মেনে চলেন। আপনি আমার আমি আপনাকে বলেছি সকালে নাফা, বিকালে দুপুরে খাবেন হচ্ছে জিমেক্স, রাতে খাবেন হচ্ছে আপনার হচ্ছে ওমিপ্রাজল, বিপি না, ওটা গ্যাস্ট্রিকের একটা ওষুধ আছে ওটা। এটা আপনাকে সুন্দর করে বলেছি। আপনি সকালে খান নাই, দুপুরে খান নাই, রাতে একটা খাইছেন। এভাবে হলে হবে না। আমি ওষুধ যেভাবে দিচ্ছি সেভাবেই খাবেন, ইনশাল্লাহ কাজ হবে। ওষুধ হচ্ছে কাজ হবে, তবে ওষুধ খাইতে হবে। প্রিয় তোমাকে ধোঁকা দিতে পারে, মিনিল স্কুল প্রেলি মাস্টার লিখিত মাস্টার ধোঁকা দিবে না, শুধু বিশ্বাস রেখে অনুসরণ করতে হবে। অনুসরণ বানান ভুল। প্রিয়তমা ধোঁকা দিতে পারে, মিনিল প্রেলি মাস্টার ও লিখিত মাস্টার ধোঁকা দিবে না, একটা আন্ডারলাইন হবে। শুধু বিশ্বাস রেখে অনুসরণ করতে হবে। অনুসরণ বানানটা হয়েছে? ওকে স্যার, লিখার ভাষার কথা বলেন কাইন্ডলি। লিখার ভাষা কিরকম, মানে বাংলা না ইংলিশ? আর অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। ঔষধ, ওকে। বিরতির জন্য কোনো হ্যান্ড নোট আছে? লিখিতের জন্য কোনো হ্যান্ড নোট কিরকম? হ্যান্ড নোট আমাদের ছিল আগে। আমি একটা বিষয় বলি, মিনিল স্কুলের একটা হ্যান্ড নোট ছিল, অনেক আপনারা কিনতেন। পরে আমার কাছে মনে হয়েছে হ্যান্ড নোট পরে কাজ হবে না, এগুলো আসলে জ্ঞানের গভীরতা ছাড়া পরীক্ষায় আনসার করা যায় না। এরপরে আমরা হ্যান্ড নোটটা অনেক বেশি আমাদের ইনকামও হইতো, এটা আমরা বের করছিলাম 2021 সালে। পরে আমি 1 বছর মনে হয় সেল করছিলাম। পরে আমার কাছে মনে হলো যে হ্যান্ড নোটের কারণে মানে ওই জায়গায় ফোকাস করতে গিয়ে বেসিক জায়গাটা আসলে ফোকাস করা হয় না। এরপর থেকে আমরা হ্যান্ড নোট, মানে আমি কি করি না, মানে লিখিতর জন্য কোনো হ্যান্ড নোট আসলে আমার কাছে মনে হয় যে না, হবে না। কারণ হ্যান্ড নোট আসলে এখানে কি লিখবেন বলেন তো, অনেক পড়া, অনেক কিছু আছে। এরপর থেকে হ্যান্ড নোট দিই না, বইয়ের দিকে সবাইকে আমি ফোকাস করতে বলি। ওকে, আর অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে। আপনার একটা বৈশিষ্ট্য আছে, আপনি বেশ মজার লোক, আপনার ক্লাস করতে বেশ ভালো লাগে। আমার কাছে হচ্ছে প্যারানাইট ছিল। এখানে এত প্যারা নিতে হবে না, প্যারানাইট ছিল। ক্লাস হবে, কবিতা হবে, ডান্স হবে, অনেক কিছু আমাদের করতে হবে। আমরা তো মানুষ, রোবট তো না, এই জন্য। তবে ক্লাসে দুনিয়ার সকল আলো এসে পড়বে কিন্তু আমার দিকে, আপনি শুধু আমার দিকে থাকাবেন। আমি দরকার হলে ক্লাসে আসার আগে অবশ্যই মানে একটু, ওকে। হঠাৎ করে ক্লাস থেকে আউট হয়ে গেলাম, মেসেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, শিখতো জারিফ, ওকে। ভাই একটা আইনের নাম 1-2বার ইংরেজিতে লিখে যদি 1-2বার বাংলায় লিখে ফেলি তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না। অশেষ মেহেরবানিতে আপনাদেরকে ফলো করার কারণে পাশ করেছি। ভাইয়া কত টাকা দিতে হবে? এটা মিনিল স্কুলকে নক করবেন। 2024-এর 3য় সংস্করণ কিনেছি, 25-এর ভার্সনের বাড়তি আছে, সাপ্লিমেন্টটা কই পাবো? আচ্ছা, আপনারা যারা 24-এর বইটা নিছেন
মানে এই কাভারের বই যার যার আছে এটাই এনাফ, এটার জন্য আর নতুন করে বই নেওয়ার দরকার নেই। এই কাভার যার যার আছে। আর লিখিত মাস্টারের দেয়ার ইজ নো অল্টারনেটিভ। লিখিত মাস্টার আপনার লাগবে। লিখিত মাস্টার আগামী 1 তারিখ থেকে ঢাকায় অ্যাভেলেবেল হবে। ঢাকায় আমাদের যে সবগুলো আছে সবগুলোতে পাবেন। ঢাকায় আমাদের যে সবগুলোতে আছে ওখানে আপনারা বই পাবেন। আলোর জগৎ লাইব্রেরি, মিটুলো, স্ট্যান্ডার্ড ল বুক, ল পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার আরো কয়েকটাতে আছে যেগুলোতে আমরা রেগুলার বই পাঠাই। বিশেষ করে হচ্ছে এগুলোতে পাবেন। সুফি প্রকাশনীয় তো পাইতে পারেন। আরো কয়েকটা শপ আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলোতে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড ল বুক, কেন আপনারা বইগুলো পাবেন। ওকে, অনেকগুলো কথাবার্তা বললাম। আইনের নাম শাল কি বাংলায় লিখবো? লিখতে পারেন। সিআরপিসি সিপিসি ছাড়া রিটেন পাস করা যাবে? মিস্টার রিফাতুল্লাহ, জীবনও যাবে না, সিপিসি লাগবে। ক্লাস টাইম কখন? প্রত্যেকটা ক্লাস 9টায় হবে। ভাইয়া এমসিকিউর জন্য স্টাডি করছি, এখন থেকে রিটার্ন করবো ইনশাল্লাহ। হাউ ক্যান আই ইমপ্রুভ সিআরপিসি অল অর্ডার্স এন্ড স্পেশালি রোলস পার্টেনিং উইথ দোজ অর্ডার্স? হাউ ক্যান আই ইমপ্রুভ সিআরপিসি অল অর্ডার্স? সিআরপিসির ক্ষেত্রে আপনার ইমপ্রুভের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে। প্রথম বিষয় হচ্ছে আপনাকে সিকোয়েন্সটা জানতে হবে যে কোন স্টেজের পরে কোনটা যাচ্ছে, এটা আপনার মাথায় থাকতে হবে। মানে মামলা হচ্ছে 154 ধারায়, মামলা হচ্ছে 155, 174, তারপরে হচ্ছে 200 ধারায়। মামলা হওয়ার পরে ইনভেস্টিগেশন কোথায় যাচ্ছে, ইনভেস্টিগেশনের পরে চার্জশিট দিচ্ছে, মামলা আমলে নিচ্ছে 190। এরপরে হচ্ছে ইস্যু, প্রসেস ইস্যু হচ্ছে 204-এ। এরপরে সামন, ওয়ারেন্ট, প্রোক্লেমেশন, অ্যাটাচমেন্ট, এরপরে পেপার নোটিস 339B। এরপরে আসামি যদি অ্যারেস্ট হয় তারা জামিন চাইবে, আপিল করবে, রিভিশন করবে। সিকোয়েন্স ওয়েতে আপনি পড়াশোনাটা করবেন, আশা করি সহজ হবে আপনার। আচ্ছা, অনেকগুলো কথা বলেছি, অপেক্ষা করুন। পরিমণি আসতেছে, পরিমণি মানানবুল। আবু ইউসুফ চৌধুরী ভাই, ভালো কমেন্ট করতে পারো। আচ্ছা, মিস্টার আবু ইউসুফ কই? স্যার সকিনা যেন মিস না হয়, সকিনা। ওকে, আপনার লিখিত মাস্টার নতুন বই বাহির হয় নাই, নতুন বই বাজার আসছে, আপনার অ্যাভেলেবেল আছে, আপনারা আশা করি পাবেন। আমি 2024 সালে কিনেছি, সেটা হবে সিলেট। কবে থেকে পাবো? 3 থেকে 4 দিনের মধ্যে পাবেন। নভেম্বর 23-এর বইটা আছে, এটা কিনতে হবে। ওটা না, 23-এরটা কিনিয়েন না, আপনি হচ্ছে 25-26-এরটা নেবেন। আর আপনাদের মধ্যে আর কিছু আছে আপনি, আচ্ছা এবার একটা সিরিয়াস কথা বলি, শেষ পর্যায়ে চলে আসে। আপনি আইনজীবী হবেন, এটা একটা বিশাল পাওয়া, জীবনের জন্য বিশাল পাওয়া। এই আইনজীবী যারা হয়েছে, অতীতে দেখেছেন অসংখ্য আইনজীবী কিন্তু জীবনে চূড়ান্ত সফলতায় চলে গেছে। দুনিয়ার অনেক ভালো সফলতা তারা লাভ করেছে, নিজের জীবনকে তারা প্রোটেক্টেড করেছে, নিরাপদ করেছে। এই জন্য দেখবেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই ল পড়তে চাই, নিরাপদ করেছে। আপনার সামনে একটা বিশাল অপরচুনিটি আসছে আইনজীবী হওয়ার। আমি আশা করবো আপনারা এটার জন্য যা যা কিছু করা দরকার সেটা আপনারা করবেন। আর আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেটা আমরা দিব। আর আমি এখানে যে বিষয়গুলো বললাম, আমার কথাগুলো আশা করি আপনারা মেনে চলবেন। আর এখানে ওয়াজ শুনে কোনো কাজ হবে না যদি আপনি কাজ না করেন। এখন থেকে পড়াশোনা শুরু হোক, পরীক্ষাগুলো অবশ্যই দিবেন। গতকাল 40 মিনিটে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা 2বার দেখে নেবেন। আর আজকে এখানে যে বিষয়গুলো আমি মেনশন করেছি এগুলো অবশ্যই দেখে নেবেন। আর আগামীকাল থেকে আপনাদের সাথে আমার দেখা হবে। আশা করি আমরা অনেক অনেক বিষয়, আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা জানতে পারবো, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো। আজকে আমরা এখানে শেষ করি। আমার মনে হয় হোপফুলি আপনাদের সাথে আগামীকাল আবার দেখা হবে। আর ক্লাসে আসার আগে অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে কোন কোন বিষয়গুলো আপনার পড়তে হবে। বইয়ের জন্য আপনারা মিডিল স্কলারিতে নক করবেন, ওখানে আপনার বই পেয়ে যাবেন। আজকে আমরা এখানে শেষ করি, ইনশাল্লাহ আপনাদের সাথে দ্রুত আমার আবারও দেখা হবে। আমি আশা করবো আপনারা সবগুলো ক্লাসই করবেন এবং একই সাথে আপনারা পরীক্ষাগুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন। সিপিসি রুলস এন্ড অর্ডার এগুলো মনে রাখার কোনো টেকনিক, আশা করি টেকনিক আমাদের দরকার নেই। এখানে টেকনিক মনে রাখতে গিয়ে আরেক মুসিবত শুরু হবে। নর্মালি যেভাবে প্রিলিতে পড়াশোনা করছেন, লিখিত আমাদের ক্লাসগুলো করেন, পড়াশোনাগুলো স্মার্টলি করেন। ডাজ ব্যাড হ্যান্ড রাইটিং ক্রিয়েট এনি প্রবলেম? কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে? ব্যাড হ্যান্ড রাইটিং এর কারণে কোনো প্রবলেম হবে না, বাট আপনাকে একটু ক্লিয়ার করে লিখতে হবে, লেখাটা যাতে বোঝা যায়। এখানে ব্যাড এবং গুড কোনো হ্যান্ড রাইটিং নেই। হ্যান্ড রাইটিং মানে হচ্ছে আপনার লেখাটা আমি যাতে বুঝতে পারি, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে এখানে শেষ করব। আপনাদের সাথে আমার আগামীকাল আবারও দেখা হচ্ছে। আমার ক্লাস দিয়ে শুরু হচ্ছে। 7টি প্রশ্নের উত্তর কি? আচ্ছা, আপনি আগে প্রশ্ন অ্যানালাইসিস করেন, মিস্টার মামুনুল ইসলাম। আজকে আমরা এখানে শেষ করছি। দেখা হবে বিজয়। বিজয় আমাদের অনিবার্য, আমরা একটা অনিবার্য বিজয়ের দিকে আমরা হেঁটে চলছি, যেই বিজয় আমাদের একান্ত দরকার এই মুহূর্তে। কারণ আমার দিকে তাকিয়ে আছে আমার মা, আমার দিকে তাকিয়ে আছে আমার বাবা, আমার দিকে তাকিয়ে আছে সেই ছেলেটা যে ছেলেকে কথা দিয়েছি, আমার দিকে তাকিয়ে আছে সেই মেয়েটা যাকে কথা দিয়েছি আইনজীবী হওয়ার পরে তার গড়ে তুলব। আমার দিকে তাকিয়ে আছে আমার সমাজ, আমার দিকে তাকিয়ে আছে আমার এলাকা, আমার মানুষ জানে আমি আইন পড়েছি,
আমি আইনজীবী হব, এটা আমার এলাকার মানুষ জানে। আমার আশেপাশের মানুষ, বন্ধুদের একটা প্রত্যাশা আছে আমি একজন আইনজীবী হব। আমার নিজের একটা প্রত্যাশা আছে আমি একজন আইনজীবী হব। আমার নিজের চলার জন্য বর্তমানে আমার সময়ের কোনো মূল্য নাই। সারাদিন আমি কোর্ট বিল্ডিং এ দৌড়ালেও আমাকে এমন অনেক সময় হয় আমাকে কেউ 100 টাকা দেয়। এই 100 টাকার জীবন, এটা আসলে কোনো জীবন হতে পারে না। এটা হচ্ছে মানবেতর জীবন যাপন। এটা বাংলাদেশে যত শ্রম আছে সব শ্রমের চাইতে অবহেলিত শ্রম হচ্ছে আমারটা, যেখানে আমি 8 ঘন্টা পরিশ্রম করলে পরে আমার সিনিয়র যিনি 10,000 টাকা পায় উনি আমাকে সেখান থেকে 100 টাকা পে করে। 100 টাকা দেওয়ার মানে হচ্ছে এটা চূড়ান্তভাবে আমার মনুষ্যত্বের উপর একটা চূড়ান্তভাবে আঘাত, আমার মেধার অবমূল্যায়ন এবং আমার প্রতি একটা বিদ্রুপের হাসা, মানে আমাকে একটা লাথি দেওয়ার সমান বলে আমি মনে করি। এই ধরনের অবমাননাকর জীবন, এই ধরনের অভিশপ্ত জীবন, এই ধরনের কষ্টের জীবন থেকে মুক্তি লাভের একটা সুযোগ আমার সামনে চলে আসছে। আমরা কি সেই সুযোগটাকে ব্যবহার করব না? এই সুযোগটাকে আমরা প্রতি সেকেন্ড সেকেন্ড আমরা ইউটিলাইজ করব না? এই সেকেন্ড ইউটিলাইজ করার মাধ্যমে আমরা কি চূড়ান্ত পর্যায়ে নিজেকে নিয়ে যাব না? অবশ্যই আমরা নিয়ে যাবো, যদি আমরা চালাক হয়ে থাকি। জীবনে শুধুমাত্র তারাই সফল হয় যারা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে। আপনার একটা সঠিক সময় চলে আসছে, আগামী 2টা মাস। আপনাদের মধ্যে অনেকে রাজনীতি করেন, আমি জীবনে অসংখ্য রাজনীতিবিদ আমি পড়িয়েছি, অনেক বড় বড় নেতা আমি পড়িয়েছি, রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের টপ লেভেল থেকেও আমি পড়িয়েছি। যারা রাজনীতি করেন এখন তো রাজনীতিক না, তারা বেড়ে গেছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের পাশের সম্ভাবনা কম। কারণ কি? পড়াশোনায় কোনো ফোকাস নাই। ম্যাক্সিমাম রাজনীতি যারা করে তাদের আমি ফোকাসটা দেখি না। অনেককে দেখেছি 10 বার দিলে সে পাশ করতে পারে না, এরকম অনেককে দেখেছি। তার কারণ একটাই, সেই মেধাবী স্টুডেন্ট কিন্তু ফোকাস নাই, 2 ঘন্টা পড়াশোনা করার সময় পায় না। আপনি যত কিছুই করেন না কেন, রাজনীতি করেন আর যাই করেন, আপনি পড়াশোনা না করলে আপনি পাশ করতে পারবেন না। আর আপনি যদি আইনজীবী হতে পারেন অবশ্যই আপনি ভালো করবেন। আর বর্তমান সময়ে আইনজীবী হওয়াটা সো টাফ, আপনি আগের গুলো দিয়ে এখন কম্পেয়ার করলে হবে না। এখন প্রশ্নের যে প্যাটার্ন, এখানে মেধাবী ছাড়া কেউ পাশ করবে না। লিখিত পরীক্ষাতে দেখবেন যে প্রশ্নের প্যাটার্ন, যে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন করা হবে, মেধাবী ছাড়া কেউ পাশ করবে না। দুই একটা প্রবলেমেটিক প্রশ্ন যখন দিয়ে দিবে তখন হচ্ছে আন্দাজে যেগুলো মুখস্থ করে এগুলো শব্দ রাখাবে। তো সুতরাং আমরা আসুন আমরা বিজয়ের দিকে চলে যাই। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর দ্বিতীয়ত, সবাই পড়াশোনা করেন। আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমরা হচ্ছে একটা সমৃদ্ধ জীবন, সুন্দর জীবন, মর্যাদাপূর্ণ জীবন আমাদের নিশ্চিত হবে যদি আমরা আইনের ছাত্র হিসেবে নিজেদের নামের আগে যদি আমরা অ্যাডভোকেটটা যুক্ত করতে পারি। সে প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আগামীকাল ক্লাসে আমাদের সাথে আমার দেখা হবে। ক্লাসে ইনশাল্লাহ অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আমার ক্লাসের পরে আপনার পড়ার আর কিছু থাকবে না, তবে আমি যে স্টাইলে বলেছি সেটা অনুসরণ করবেন। ক্লাসে যা পড়াবো ক্লাসে শেষ। ক্লাসের পরে জাস্ট 10 থেকে 20টা মিনিট আপনি জাস্ট একটু দেখে নিন। ইটস এনাফ। এরপরে 2টা সাবজেক্ট প্রতিদিন টাচ করবেন। লিখতে বলেছি লিখবেন, ঠিক আছে? ক্লাস কিভাবে করবেন, পরীক্ষা কিভাবে দিবেন, রাইটিং প্রতিদিন কতটুকু লিখবেন, পড়াশোনা কিভাবে করবেন, সবকিছু বলে দিয়েছি। আগামীকাল থেকে সেটি শুরু হবে। সবার জন্য শুভকামনা। আপনাদের সাথে আগামীকাল আমার দেখা হবে সেই প্রত্যাশা রেখে, এবং আগামী 2টা মাস, 1.5টা মাস আপনাদের সাথে একটা এনজয়েবল জার্নি হবে এবং আমরা বিজয় ট্রফি নিয়ে আমরা ফিরবো। এরকম হচ্ছে বার কাউন্সিলে কিছু স্টুডেন্ট আছে প্রিলিমিনারিতে, এ হচ্ছে পরীক্ষা গিয়ে আন্দাজে দাগায়, আন্দাজে দাগার পরে আসার সময় বলে যে 100 তে 100। ইয়েস, পরীক্ষায় প্রশ্ন আসছে জাতীয়, 2টি জাতীয় পত্রিকা মিনিমাম, সেই পরীক্ষা লিখে আসে কাছামুচু ফেল। এরকম এগুলো হবে না। পরীক্ষায় পড়াশোনা হবে অনেক বেশি স্মার্টলি। ভালো করে পড়াশোনা করে ইনশাআল্লাহ পাশ করবেন। সবার জন্য শুভকামনা। আগামীকাল দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।